আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টুডেন্ট, নিউ ফোর্থ ইয়ার। নিউ ফোর্থ ইয়ারে পড়ছেন আপনি? ইয়েস। আমার বাবা বিজনেস করে, আর আমরা 2 বোন। 2 বোন? আপনি কি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট, আপনার আরেকটি বড় বোন রয়েছে। উনি কি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। ম্যারিড। ওকে, আপনাদের বাড়ি কোথায়? বরিশাল। ওকে, বরিশাল। বরিশাল আসলে খুবই সুন্দর একটা শহর। বরিশালের বন্ধু যারা শুনছেন তাদেরকে বলি, বরিশাল আসলে খুবই সাজানো গোছানো, খুব সুন্দর একটা শহর। ওখানে শহরের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটার নামটা কি মনে আছে? বিবির পুকুর বলে। বিবির পুকুর। বিবির পুকুর বলে। তো চলুন আপনার গল্পটা শুরু করি। ছায়া, কোথা থেকে শুরু করবেন? ছোট থেকে শুরু করি। জি প্লিজ। আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি, কোনো কিছু খাবার টাবার কিছু দেয়নি, একদম দুর্বল। হ্যাঁ, একটু জোরে বলতে হবে প্লিজ। ওকে, চলুন শুরু করে যাক। আমার ছোটবেলাটা বিশেষ করে শহরেই বেশি কেটেছে। আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, তার জন্য আমাকে শহরে পড়াশোনা করানোর জন্য শহরে রাখা হয়েছে। আমি মতিঝিল আইডিয়ালি স্টুডেন্ট ছিলাম। তো ওইখানে পড়াশোনা করতাম। ক্লাস 6 পর্যন্ত ওইখানে পড়ার পর আমি অসুস্থ হয়ে যাই। এবার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামে শিফট হই। শিফট হওয়ার পরে আমি আমাদের ওইখানে গভর্নমেন্ট গার্লসে ভর্তি হই। ওইখানে আমার পড়াশোনা হয়। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছিলাম, এবং ক্লাস 9-এ সায়েন্স থেকে পড়াশোনা। ওকে, এসএসসি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল? ব্যাকগ্রাউন্ড সায়েন্স, এসএসসি হায়ার ম্যাথ সহ। বাহ বাহ বাহ। আমার ক্লাস যখন আমি 7-এ পড়ি তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে, অফার করে জাস্ট, কিন্তু তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে কোনো অবহিতই না, কিছুই আমি জানি না। মানে আপনি ক্লাস 7-এ থাকা অবস্থায় আপনি ফিলিংসটাই বোঝেন না যে আসলে ব্যাপারটা কি। তখন আমার মাথার মধ্যে শুধু একটাই ছিল যে আমি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এর বাইরে কিছু তেমন কিছু না। এবং আমি খুব চঞ্চল ছিলাম, খুব চঞ্চল ছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের যত পার্সন আছে সবাই আমাকে খুব পছন্দ করতো। তারপর মানে যখন আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে সবসময় আমার প্লেস ছিল 1। তো তারপর 7-এ যখন পড়ি তখন ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, তখন আমি আমার বাসায় জানাই। ছেলেটা আসলে কে ছিল? ছেলেটা সম্পর্কে আমাদের একটু বলুন, যে আপনার পাড়ায় আশেপাশে থাকতো বা এরকম কিছু? আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? হ্যাঁ, আমার থেকে বয়সে 5 বছরের মতো ডিফারেন্স, কিন্তু ছোট ছিল আপনার 5 বছর? আমার 5 বছর বড় ছিল। আর ও পড়াশোনা সেরকম না, মানে আমি ক্লাস 7-এ যখন পড়ি ও তখন ক্লাস 9-এ পড়ে। ওকে, মানে ওর পড়াশোনার গ্যাপ ছিল, এবং এসএসসি কমপ্লিট হয়নি, ওর গ্যাপ ছিল। পরে মানে ডিস্টার্ব করে, তখন আমি আমার বাসায় জানাই। বাসায় জানানোর পরে আমার বাসায় বলতে আমি আমার কিছু কাজিনের কাছে জানাই। কাজিনের কাছে জানানোর পর আমার কাজিন কি করে, ওকে রাস্তা থেকে ডেকে মানে একটু শাসায় দেয় যে এরকম করবে না, এরকম করলে এরকম করবে। তো কিছুদিন চুপচাপ থাকে। চুপচাপ থাকার পর আমি আবার স্কুল যাই আসি, কোনো প্রবলেম করে না। কিছুদিন চুপচাপ থাকে, তারপর দেখা গেছে আমি যখন স্কুল যাই আমার সাথে সাথে যায়, আবার আমি যখন আসি তখন আমার সাথে সাথে আসে, এবং নানা রকম সাউন্ড করে। কি ধরনের সাউন্ড করতো মনে আছে? হ্যাঁ, এইরকম যে ভালো লাগে বললেই তো হয়, কি প্রবলেম, আমরা কি চলি না, এরকম মানে বিভিন্ন রকম সাউন্ড করে। তো মানে সাউন্ড করে এইভাবে ক্লাস 7 শেষ হয়ে যায়, ক্লাস 8 শেষ হয়ে যায়। তো 8-এ যখন আমি বৃত্তি পরীক্ষা দেব, তো বৃত্তি পরীক্ষাটা আমাদের স্কুল থেকে একটু দূরে আরেকটা স্কুলে আমার সেন্টারটা। তো ওই স্কুলে যাই আমি বৃত্তি পরীক্ষা দেই। তো পরীক্ষার মধ্যে ও হলের পিছন দিয়ে ওয়াল টপকায় হলের ভিতরে ঢুকে। তো ভিতরে ঢোকার পরে আমার সাথে কথা বলার জন্য আমার দাঁড় করায়। তারপরে কথা বলার জন্য দাঁড় করানোর পরে আমি বলি যে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছেন, আমার পরীক্ষা চলতেছে, এটা কিন্তু ঠিক না। তো তারপর আমি বাসায় এসে ফার্স্ট তো আমার কাজিনদের কাছে আমি আবারও বলি। তো ওনারা বলে যে বাসায় কিছু বলিস না, এটা বাসায় বললে হয়তো সবাই টেনশন করবো। তো ওনারা আবার ওকে ডাইকা বলে যে তোমার একবার শাসায় দিলাম, ইয়ে হয় নাই, আরেকবার এরকম করলে কিন্তু একেবারে মাইরাটে পাটা ভাঙিয়ে দেবো, এরকম ভেঙে দেবো, এরকম কিছু বলে। কারা বলতো? আপনার কাজিন বলতো? কাজিনরা বলতো। আমার ছেলে। আপনার বাবা মাকে কাউকে জানাই না, মানে আমার কোনো প্রবলেম হলে আমি ওদেরকেই জানাইতাম। আপনি বাবা মাকে কেন জানাতেন না এটা আমাদেরকে একটু বলবেন? হেজিটেট ফিল করতেন নাকি কোনো ভয় পেতেন না কোনো সমস্যা? হ্যাঁ, হেজিটেট ফিল করতাম। দ্বিতীয়ত আমার আব্বু খুব একটু সেনসিটিভ টাইপের লোক, মানে কোনো ভেজাল বা আমাদের ওইখানে যে আমার আব্বুকে পছন্দ করে না এরকম কেউ নাই। তো তার জন্য আমি আমার আব্বুকে কিছু বলতে পারতাম না। আমার আব্বুকে আমি অনেক ভয়ও পাইতাম, কিছু বলতাম না। মানে আপনি আপনার আব্বুকে অনেক ভয় পেতেন। আর আপনার মা?
আমার মাকেও আমি কিছু বলিনি, কারণ আমি যে কোনো প্রবলেম করলে ওদেরকে বললে এটা সলভ হয়ে যায়। এখানে আমি একটু নোট করতে চাই সবাইকে, দেখবেন যে এই বয়সে, বিশেষ করে ও কিশোরী বয়স, ক্লাস 7 এর কথা বলছে, এই সময়টায় বাবা কিংবা মা তার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হওয়া প্রয়োজন। দেখুন, ওর জীবনে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেটা ও তার কাজিনদেরকে বলছে। সমস্যা কিন্তু জট পাকাচ্ছে, যেটা যদি বাবা মাকে বলতো তাহলে হয়তো সমস্যাটা অন্যভাবে হলেও সেটা সমাধান হতে পারত, কিন্তু সে তার বাবা মাকে বলেনি, কারণ তার বাবা এবং তার মা তার ক্ষেত্রে খুব বেশি ফ্রেন্ডলি না। খুব বেশি ফ্রেন্ডলি না হলে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো আসলে বলা যায় না। যাই হোক, তারপরে কি হলো? তারপর মানে ও চুপচাপ থাকে, অনেকদিন চুপচাপ থাকে। আমি ক্লাস 8 শেষ করি, 9 শুরু হয়, আমার 9ও প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায়। তারপর আমার কিছু মানে নিউ ফ্রেন্ড হয়, কিছু আগের ফ্রেন্ডরা আমার থেকে আগের ফ্রেন্ডরা দূরে সরে যায়, আবার কিছু নিউ ফ্রেন্ড হয় আমার। তো নিউ ফ্রেন্ডদের সাথে আমি খুব খুব চঞ্চল থাকি, খুব এনজয় করি, কিন্তু আমার পড়াশোনাটা খুব সিরিয়াসলি খুব ভালোভাবে চলছে আমার পড়াশোনাটা। তারপর যখন 10-এ আমি পড়ি, তখন মানে আমার টেস্ট পরীক্ষার কিছুদিন আগে মানে ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করা শুরু করে, খুব বেশি ডিস্টার্ব করে মানে রাস্তায় দাঁড়া করায়, মানে চিঠি দেওয়ার চেষ্টা করে, এরকম ফোন করার চেষ্টা করে আমাদের বাসায়, বা অনেক সাইন সিম্পটম ইয়ে করে, যেটা আমি বুঝি যেটা ও করছে। তো আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগে। তো একদিন আমি আমার স্কুলের মধ্যে যখন মানে আমার ফ্রেন্ডদের সাথে আমি ছিলাম, তো স্কুল থেকে বের হয়েছি মতন স্কুলের সামনে ও মানে আমাকে অনেক ফ্রেন্ডদের মধ্যে দাঁড় করায়, সব ফ্রেন্ডদের বলছে সরে যাওয়ার জন্য। সবাই সরে যাওয়ার পর আমি খুব বিরক্ত হই, খুব রাফ বিহেভ করি ওর সাথে। কি করেন আপনি? দেখুন, আপনি রাফ বিহেভ না বলে আপনি বলুন যে আপনি যেটা করেছিলেন সেটাই। হ্যাঁ, রাফ বিহেভটা হলো আমি ওর সাথে খুব উচ্চ স্বরে কথা বলি। উচ্চ স্বরে কথা বলার পর মানে, কেন আমাকে দাঁড় করাইছেন, এইরকম করতেছেন কেন, আপনি কি আমার যোগ্য নাকি, এইভাবে আমি অনেক কথা বলি। গালি টালি দিয়েছিলেন? না, গালি টালি না, আমি ওইটা কখনোই পারি না। সো লেটস প্র্যাকটিস টুডে। তারপর মানে আমি একটু মজা করছিলাম। আমি একটু জানি যে ওই ছেলেটা তখন আপনার সাথে কি করলো, আপনি যখন রাগারাগি করছিলেন? ওকে চুপ করে বসেছিল? না, চুপ করে নাই, ও মানে দাঁড়ায়, অনেক চোখগুলা অনেক লাল 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 থাকতো, ওর চোখ টোক বড় করে অনেক ইয়ে হয়েছে। তো আমি এক পর্যায়ে আমি ছেলেটাকে একটা চড় মারি। এক পর্যায়ে ছেলেটাকে আমি কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে চড় মারি। এখন একটা স্কুলের সামনে অনেক স্টুডেন্ট থাকে, অনেক লোকজন ছিল, এমনকি মানে ওই স্কুলের সামনে ঝালমুড়ি আলারা পর্যন্ত ওর ফেভারিট ছিল, সবাই আমাকে মানে ওর কথা বলতো। তো চরমারি এটা ওর খুব গায়ে লাগে। গায়ে লাগার পরে কিছুদিন পর ও আমার একদিন স্কুলের মধ্যে যায়। আপনার স্কুলের মধ্যে যখন যাচ্ছে সেই ঘটনাটা আমি আসবো, তবে তার আগে আমাকে বলেন তো, এই ঝালমুড়িওয়ালাও তার ফেভারিট ছিল, মানে সবাই ফেভারিট ছিল, মানে ব্যাপারটা ঠিক বুঝতে। ও কি একই স্কুলে পড়তো আপনার? না, আমি গার্লসে পড়তাম। আচ্ছা। ও বয়েজে পড়তো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনও ও এসএসসি কমপ্লিট করতে পারে নাই। না, আমি জানতে চাচ্ছি যে ফেভারিট ছিল মানেটা কি? ও কি খুব পপুলার ছিল ওই মুহূর্তে ক্যাম্পাসে বা ওরকম কিছু? না, পপুলার ছিল না, ও ওইখানে খুব যাতায়াত করতো, ও দেখতে সুন্দর ছিল, মানে যে কোনো কারোর সাথে কথা বললে তাকে খুব ইজি ম্যানেজ করতে পারে। তার জন্য ঠিক আছে। তারপরে কি হলো? তারপরে আপনার চড় মারার পরে আপনি বলছিলেন যে চড় মারার পরে কিছুদিন যায়, মনে হয় 4-5 দিন যায়। 4-5 দিন গ্যাপের পরে ও একদিন আমার স্কুলে যায়। তো আমি কলের কাছে ছিলাম, কলের কাছ থেকে আমি ঘুরে আসতে নেওয়ার পরে আমি হঠাৎ ওকে দেখে আমি মানে যেই পথে আসতেছিলাম ওটা ব্যাক করে অন্য পথে আসতে নেই। তো আমার তখন একটু ভয় কাজ করে, মানে আমি দেখতেছি যে ও কয়েকটা ছেলে নিয়ে ঢুকছে, তো ভয় কাজ করে। তারপর আমি ওই ঘুরে আসতে নিলে ও মানে দৌড়ে ঘুরে এসে আমার সামনে দাঁড়ায় আমার হাতে ধরে টান দেওয়ার পর আমি মানে ওইখানে আমি হাত ছাড়েন বলে উঠি। তারপর কিছু মেয়েরা থাকে পিছনে, তারা ওইখানে আসার পর মানে ও আমাকে বলতেছে যে তুমি আমার ওই দিন যে অপমানটা করছো কাজটা ঠিক করো নাই, আমি তোমার একদিন হইলেও আমার বাসায় নিয়ে ছাড়বো, একদিন হইলেও আমার ঘরে ভাত দেয় রান্না করার মতো তোমাকে দেয়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, পারলে কইরেন। এরকম কথা বলার পরে প্রেক্ষিতে মানে ও তখন চলে আসার পরে অনেক দিন যাবত গ্যাপ থাকে। আমার এসএসসি কমপ্লিট হয়ে যায়, ওকে আমি দেখি না। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি তো মনে করছি ও মনে হয় চলে গেছে, কোথাও ইয়ে হয়ে গেছে। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি ঢাকা আসি। আমি আগে আমাদের ওইখানে কলেজেই ভর্তি হই আর পরে ঢাকা আসি। তখন ওই ইয়ারের সিস্টেম ছিল, মানে পয়েন্টেই ভর্তি করানোর জন্য ওই ইয়ার সিস্টেম হয়। তো আমি হোলি ক্রসে ভর্তি হই, ফার্মগেট হোলি ক্রসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি এখানে একেবারে শিফট হয়ে যাই ফার্মগেট হোস্টেলে। এখানে পড়াশোনা করে মাঝে মাঝে বাড়ি যাওয়া হয়, ঈদে বাড়ি যাওয়া হয়। এমনিতে ততটা বাড়ি যাওয়া হয় না, খুব ইয়ে থাকে আমার উপরে, খুব প্রেশার থাকে পড়াশোনার উপর যে আমার রেজাল্ট ভালো করতেই হবে। তো আমার
চলছে, ভালোই পড়াশোনা চলছে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বাড়ি যাই, অনেক দিন থাকি বাড়িতে। ওকে। যতদিন পর্যন্ত রেজাল্ট না হয় বাড়িতে থাকি। রেজাল্ট হওয়ার কিছুদিন আগে আমি ঢাকা আসি, মেডিকেলের জন্য কোচিনে এডমিট হই। তো এখানে কোচিং টুচিং করার পরে মেডিকেল আমি এডমিশন দেই। মেডিকেলে এডমিশন দেওয়ার পরে আমার মেডিকেলে চান্স হয়। চান্স হওয়ার পরে ওইখানে ভর্তি টর্তি হওয়ার কিছুদিন পরে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমি বাড়ি যাই। ফার্স্টলি বাড়ি যাওয়ার পরে আমি আমার ওই ফ্রেন্ডের সাথে এমনি কন্ট্রাক্ট হয়। এর মধ্যে একটা ফ্রেন্ড ঢাকায় এডমিট হয়েছে ইডেন কলেজে, তো ওর সাথে ভালো কন্ট্রাক্ট থাকে। তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হওয়ার পর আমরা ঠিক করি যে একদিন টিচারের সাথে দেখা করবো। আমরা বাড়িতে যে হায়ার ম্যাথ যে টিচারের কাছে করতাম ওই টিচারের কাছে দেখা করবো। ওই টিচার হলো বরিশাল মদনমোহন কলেজের টিচার। মদনমোহন কলেজের টিচারের সাথে দেখা করব। তো ওই টিচারের কাছে দেখা করার জন্য আমরা যাই, সকালবেলা যাই। আমি ওই দিন আমি চলে আসবো ঢাকা, তার জন্য আমি সকালবেলায় যাই যে আমার বিকালে ঢাকা চলে আসতে হবে। বরিশাল থেকে আসার ওয়েটা বিকালে। তো আমি সকালবেলা যাই, যাওয়ার পরে মানে অনেকক্ষণ হয়ে যায়, আমার ফ্রেন্ডরা কেউ আসে না। তারপর আমি ফোন করি সবাই, কি ব্যাপার তোমরা আসো না কেন? বলতেছে আমাদের তো আজকে পিকনিক, তো একটা কাজ করি আমরা সবাই রেডি হয়ে আসি দেখা টাকা করে চলে যাব। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আসো, আমি কিছুক্ষণ ওয়েট করি। তারপর আসছে ওরা, আসার পরে ওরা বলতেছে আমাদের সাথে চল। আমি বলতেছি না আমার তো আজকেই ঢাকা যেতে হবে, আর তাছাড়া আমি বাসায় বইলে আসিনি, আমার আম্মু অনেক রাগ করবে, সবাই অনেক রাগ করবো, আমি বইলে আসিনি, এটা কিছুতেই সম্ভব না যাওয়া। পরে বলতেছে আচ্ছা আমরা তো তোর বাসার সামনে দিয়ে যাব, তুই আমাদের সাথে চল, তোকে শিফট করে দিয়ে চলে যাবো আমরা। তো আমি আচ্ছা ওকে ঠিক আছে। তো আমি একটা মাইক্রো, ওরা এই মাইক্রোটাতে করে আসছিল, আমি ওই মাইক্রোতে ওরা উঠে আমি পথ থেকে নেমে যাবো, তো আমি লাস্টে উঠি। ওঠার পরে আমি যখন মানে উঠে আমি নক করি, পরে ঘোরার পরে আমার আর কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা, এখানে যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না, জাস্ট আমি একটা স্মাইলের মতো মন ফিল করছি। তারপর আমি আর কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। আমার যখন সেন্স আসে তখন সন্ধ্যার দিকে আমি ফিল করতেছি যে তখন সন্ধ্যা জাস্ট আজান হচ্ছে এরকম সময়, এবং তখন আমি দেখতেছি যে আমি মাওয়া ঘাট ওভার করেছি, জাস্ট পোস্তকলা ব্রিজ, ঢাকা পোস্তকলা ব্রিজ। কিন্তু আমি তখন মুখে কিছু বলতে পারছি না এবং কোনো কিছু, আমি জাস্ট একবার কি দুইবার চোখ খুলে আবার চোখ অফ হয়ে গেছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স আসছে রাত্রে, তখন প্রায় 2:30 কি 3টা বাজে মনে হয়, আমি ওইরকম মনে হচ্ছিল আমার কাছে 2:30 কি 3টা বাজে। তখন আমি যে জায়গা ওই জায়গাটা টাঙ্গাইল, মানে আমি ব্যাক আসার সময় দেখেছি যে ওটা টাঙ্গাইল, কিন্তু তখন আমি জানি না ওইটা যে টাঙ্গাইল। আমি একটা বাসায় আছি, ওই বাসায় অনেক লোকজন আছে, এবং আমি এর মধ্যে যখন আমি মাওয়াতে পোস্তকলা ব্রিজ, মাওয়া ঘাট যখন শেষ হলো, পোস্তকলা ব্রিজে যখন আমি চোখ খুললাম, তখন আমি দেখছি যে আমার পাশে ওই ছেলেটা বসা, সামনে আরেকটা ছেলে বসা, মাইক্রোতে 2টা ছেলে, আর আমি সামনে যে ছেলেটা বসা ওই ছেলেটাকে আমি কখনোই দেখি নাই, আর আমার সাথে পরিচিত না ছেলেটা। আপনি কি মাইক্রোতে তখন আপনি মাইক্রোর ভিতরে? তখন আমি এর মধ্যে যে 2বার চোখ খুললাম, তখন আমি দেখতে পেয়েছি যে আমার সামনে ছেলেটা ড্রাইভারের পাশে বসা, যাকে আমি কখনোই দেখিনি এর আগে, আর আমার পাশে ওই ছেলেটা। এবং তারপর তো রাত্রে আমি যেই বাসায়, যখন আমার সেন্স আসে তখন আমি ওই বাসায়, এবং আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকজন, ওই বাসার অনেক মেম্বার, বাট আমি তাদের কাউকে তো কখনোই দেখিনি, চিনিও না। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কেন আসছি এবং কিভাবে। তারপর বললো যে তুমি এখানে কোনো শব্দ করবা না, সাউন্ড করবা না, এখানে যদি কোনো সাউন্ড করো তোমারই কিন্তু প্রবলেম হবে, তো এখানে কোনো সাউন্ড টাউন্ড করবা না, চুপচাপ শুয়ে থাকো। তারপর বললাম যে কেন আমি চুপচাপ শুয়ে থাকবো, আমি এইখানে আসলাম কিভাবে, আমি তো এখানে আসা না, আমার তো আজকে ঢাকা যাওয়ার কথা। তারপর বলতেছে তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই। ওই বাসায় একটা মহিলা বলতেছে আমাকে, তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই, চুপচাপ শুয়ে থাকো, আমরা কিন্তু লোক বেশি ভালো না, বেশি সাউন্ড করবা একেবারে জবাই করে দেবো। আমি তারপর চুপচাপ শুয়েছিলাম। সকাল হওয়ার পর আমি দেখলাম যে ওই ছেলেটা আসছে ওই বাসায় ছিল না, আমি ছিলাম ওই বাসায়, আসছে। এবং আসার পরে মানে এতক্ষণ তো আমি সবার সাথে কন্টিনিউ ছিলাম, আসার পরে আমাকে একটা রুমে আলাদা করে মানে বসিয়ে আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে তারপরে ও বলতেছে এবার বুঝছো আমার সাথে খারাপ ব্যবহার করার কি ফল, আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার সাথে রাফ বিহেভ করে কিছু করতে পারবো না, আমার সাথে খারাপ ব্যবহার করার ফল বুঝছো। আমি বলছি যে আপনি কেন নিয়ে আসছেন আমাকে এখানে। পরে বলতেছে দেখো আমি তোমার নিয়ে আসছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে বিয়ে করো, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বিয়ের কন্ডিশনে তুমি যেটা বলবো সেটাই ওকে।
পরে আমি বলছি কেন আমি আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে বিয়ে করার প্রশ্নই জাগে না। আপনি নিজের অবস্থানটা আর আমার অবস্থানটা চিন্তা করেন। আমি একটা মেডিকেল স্টুডেন্ট আর আপনি একটা যে কোনো ওয়েই নেই আমার সাথে আপনার বিয়ে হওয়ার মতো। আমি কেন আপনাকে বিয়ে করবো? আপনি যে আমাকে এখানে তুলে নিয়ে আসছেন, এটা যদি কেউ জানে আপনার যে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন? পরে বলতেছে আমি তো তোমাকে তুলে নিয়ে আসছি, এটা তো কেউ জীবনে জানবো না, সবাই তো জানে তুমি আমার সাথে পালায় চলে আসছো। আমি বলছি হোয়াট, আমি আপনার সাথে পালায় আসছি মানে? পরে বলতেছে তোমাকে আমি নিয়ে আসছি তখন সকাল 8:30, আর 9:30টার মধ্যে অত্র এলাকার এমন কোন লোক নেই যে জানে যে তুমি আমার সাথে পালায় আসছো। আমি মানে কি? পরে বলতেছে এটাই, তুমি তো এটাই বুঝলা না আমি যে কি করতে পারি। তোমাকে আমি নিয়ে আসার পরে আমার বন্ধু বান্ধব হইতে সবাই এলাকায় পাবলিশ করে দিছে যে আমি তোমার সাথে, তুমি আমার সাথে পালায় আসছো, আর তোমার সাথে যে আমার আগে থেকে একটা ইয়ে হইতেছিল এটা তো সবাই জানে। পরে আমি বলতেছি আশ্চর্য, এই কথা কেউ বিশ্বাস করবে না যে আমি আপনার সাথে পালায় আসছি। আমি আপনার সাথে পালায় আসতে যাবো কেন? পরে বলতেছে কেউ বিশ্বাস করবে না, কিন্তু করানো হয়েছে, সবাই এখন জানে যে তুমি আমার সাথে পালায় আসছো, বিশ্বাস করো না। তারপর ও কয়েকটা নাম্বারে ফোন দিল, ফোন দিয়ে সবাই একই কথা বলতেছে, মানে ওর পরিচয়টা ও না দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ওই মেয়েটার সম্পর্কে এই কথাটা শুনলাম, ওই মেয়েটা নাকি পালাই গেছে, এরকম এরকম সবাই একই কথা বলতেছে। হ্যাঁ মেয়েটা পালাই গেছে, কত খারাপ মেয়ে, বাবা কত কষ্ট করে পড়াশোনা করেছে, খুব বিশ্রী কমান্ড করতেছে সবাই আমার সম্পর্কে। আমি কান্না শুরু করে দিচ্ছি। পরে বলতেছে কান্না করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, তুমি মাইনে নাও, বিয়ে করো। আমি জীবনেও না। তারপর ও চলে গেছে। চলে যাওয়ার পরে দুপুরে আমাকে খাইতে দিচ্ছে, এই পর্যন্ত আমাকে কোনো কিছু খাইতে দেয়নি, দুপুরে আমাকে ওই বাসায় খাইতে দিছে শুটকি, বেগুন, ভাত খাইতে দিছে, যা আমি কখনোই খাইনি এর আগে। খাইতে দেওয়ার পর আমি খাই নাই। না খাওয়ার পরে ও এসে আমার বলতেছে সোজাসুজি খাও, না হলে কিন্তু মারবো। আমি বলছি আপনি আমাকে মারবেন কেন? আপনি মারার কি আমাকে? আমাকে আমার বাবা মা পর্যন্ত কোনো টাচ করে নেয়, আর আপনি মারবেন? পরে বলতেছে আমি মার কে, তুমি দেখবা। পরে বলছে খাও। পরে আমি বলছি না আমি খাবো না, আমি এই খাবার খাবো না। পরে বলছি কি খাইবা? আমি বলছি আমি কিচ্ছু খাবো না, আমার বাড়িতে নিয়ে আসেন, আমার বাড়িতে দিয়ে আসেন। আপনারা আমার বাড়িতে না দিয়ে আসেন, আমার বাড়ি কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেন, সে এসে আমার বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে যাবে। ইম্পসিবল, তুমি তো তোমার বাড়ি থেকে আর কখন জীবনেও কন্ট্যাক্ট করতে পারবে না, তুমি আর জীবনেও তোমার বাড়ি কারোর কাছে যাইতেও পারবো না, কন্ট্যাক্ট করতে পারবে না। তারপর চলে গেছেন। তো আমি আর কি বলবো, চুপচাপ ছিলাম, আমি খাইনি। তারপর রাত্রে আবার আসছে, রাত্রে এসে বলছে তুমি চিন্তা করছো, ডিসিশন নিছো, কি করবা? আমি বলছি ডিসিশন নেওয়ার কিছু নেই, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আর আগে তো যা ছিল এখন তো আরো আগে সম্ভব না। আপনি কত বড় একটা অপরাধ করছেন, আপনি আমার তুলে নিয়ে আসছেন না জানে, তারপর আনছেন টানছেন সবার কাছে আবার এটা প্রকাশ করে দিচ্ছেন আমি আপনার সাথে পালাই আসছি। কত খারাপ কাজ করছেন, ইম্পসিবল, আমি আপনাকে কখনোই বিয়ে করবো না। পরে বলতেছে তুমি বিয়ে করবা, পরে তুমি আমার সাথে সংসারও করবা, আমার কাছেই থাকবা তুমি। বলছে না আমি কখনো এই কাজ করবো না, আমি আপনার বিয়ে করবো না, আপনি যদি আমার মায়েরাও ফেলান তারপর আমি আপনাকে বিয়ে করবো না। তারপর বললো মায়েরা ফেললো বিয়ে করবো না? না, আমি বলছি না করবো না। তারপর বলতেছে যে খাও, এখন ডিম ভাজি আর ভাত নিয়ে আসছে খাওয়ার জন্য। যে জায়গায় নিয়ে গেছে ওই ফ্যামিলিটা তো এস্টাবলিশড ফ্যামিলি না, কিন্তু মানে লোকগুলা খুব ভালো না, এটা আমার কাছে আমি ফিল করতে পারছি যে লোকগুলো খুব ভালো না। তারপর বলছে খাইবা না? পরে আমি বলছি না খাবো না। তারপরে তখন আমার অনেক মানে চুল ছিল, বড় চুল ছিল, আমি তখন বোরকা পরি না, চুল ছিল। তখন বলতেছে যে এখন যদি আমি তোমার চুলগুলি সব কাটে দেই তারপর কি তুমি খাইবা? আমি বলছি আপনি আমার চুল কাটবেন কেন? তোমার চুল কাইটা, তোমার চুল একেবারে মানে চুরি করলে মানুষ যেভাবে চুল কাটে ওইভাবে চুল কাইটা তোমার যদি একেবারে চেহারা নষ্ট করে সব ইয়ে করে যদি তোমার রাস্তায় ছেড়ে দেয় তারপরে কেমন হইব? তার চেয়ে বরং তুমি স্বাভাবিক আমাকে বিয়ে করো, বিয়ে করার পরে তুমি যদি পড়াশোনা করতে চাও, সব যা করতে চাও সবকিছু ঠিক আছে, আমি তোমার পড়াশোনা করো। না আমি আপনাকে বিয়ে করবো না। পরে এভাবে আরো 2-3 দিন চলে গেল। হ্যাঁ না খাওয়া, আমি খুব উইক হয়ে যাচ্ছি, না খাওয়া 2-3 দিন চলে গেছে। 2-3 দিন চলে যাওয়ার পরে টর্চার করা শুরু করলো। টর্চার বলতে কি এমনিতে কোনো টর্চার না, জাস্ট চড় মারতো। আর আমার মানে পা বাঁধা এইভাবে বাইধে রাখছিল, তো পায়ের নখের মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় থাকতো, যেটা খুব পেন ফিল হইতো, কারণ নখ তো খুব সেন্সিটিভ জায়গা, ওইখানে পাড়া দিলে খুব পেন ফিল হইতো। তখন আমি মানে চিল্লাইতে চাইলে মুখ বন্ধ করে ধরে রাখতো। তো এইভাবে প্রায় 7-8 দিন চলে গেছে। 8 দিন 9 দিনের দিন 9 দিনের দিন আমি মনে ইয়ে করছি, নিজে নিজে ইয়ে করতেছি যে এখান থেকে আমার, যেহেতু আমার ফ্যামিলি কেউ জানেই না আমি কোথায় আছি, আর এখান থেকে আমার খুঁজে বাই করা সম্ভব না যে আমি এইখানে আছি, যে খুঁজবো তারা খুঁজে যে বাই করবো, তারা কি আমার আদৌ খুঁজতেছে না এইটাই মনে করতেছে যে আসলে আমি পলাই গেছি, সেটাও তো আমি জানি না যে আমি কিভাবে
শিওর হম যে হ্যাঁ আমার তারা খুঁজতেছে, তারা আমার খুঁজে নিব, এই আশায় যে আমি বসে থাকবো, কিভাবে আমি শিওর হব? তারপর আমি ইয়ে করলাম যে না, আমি ওর ওয়েতে রাজি হয়ে যাই, তবে কিছু কন্ডিশন দিয়ে। তারপর আসে রাত্রে আসার পর ওই বাসায় থাকে না, ওই বাসায় শুধু আমি থাকি। ওই বাসায় থাকে না, একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখছিল। ঘরটা হলো অর্ধেক টিন অর্ধেক মাটি, এরকম ঘর। তো আমি তারপর আসার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিয়ে করতে রাজি, তবে সত্য আছে। সত্য সত্য হলো আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সাথে কোনো রিলেশনে যেতে পারবো না। যেহেতু আমার ক্যারিয়ার আছে, আমি মেডিকেল স্টুডেন্ট, আমার এত কষ্ট করে যেহেতু আমি এতটুকু আসছি, আমার ইয়াটা শেষ হোক, সেটা আপনার জন্য বেটার হবে, আমার জন্য বেটার হবে। যেহেতু আপনিও ততটা এস্টাবলিশড না, তখনও একটা চাকরি করতো নাকি, ওই যে অনেকদিন আগে চলে আসছে দেশ থেকে, আসে ঢাকা একটা চাকরি করতো। তো বললো যে এটা কি, এই কথা কি থাকবো? আমি বলতেছি হ্যাঁ এই কথা থাকবো, আমি পড়াশোনা করা পর্যন্ত আমাকে আপনি কোনো ডিস্টার্ব করবেন না, আমি তো বিয়ে তো করছি না। আর তারপরে বলতেছে ওকে। আপনি আসলে ডিস্টার্ব না করা বা রিলেশন বলতে আসলে কি বোঝালেন, যে ফিজিক্যাল রিলেশনের কথা? ফিজিক্যাল বা মেন্টালি বা ওর পরিবারে নিয়ে যাওয়া, সংসার, মানে সবকিছু থেকে যাতে অ্যাভয়েড করতে পারি সবকিছু। আমি ওকে বললাম যে দেখেন, আপনি তো খুব ভালো করে জানেন যে আমি মেডিকেলে পড়াশোনা করি, আমার রেজাল্ট কি বা আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে। আর আমার ক্যারিয়ার, আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে তো আপনার ক্যারিয়ার আমার ক্যারিয়ারের সাথে আপনিও তো জড়াই গেছেন, তাহলে আমার একটা ভালো ক্যারিয়ার হলে সেটা আপনার জন্য ভালো হবে। তো আপনি আমাকে কয়েকটা বছর সময় দেন, আমার ইয়েটা শেষ হোক, পড়াশোনাটা শেষ হোক, তারপরে আমি আপনার সব ওয়ে মানিয়ে নেব। সেই পর্যন্ত আপনি আমাকে কোন রকম জোড়াজুড়ি বা কোন রকম ইয়ে করতে পারবেন না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর মানে ওই দিন রাত্রে চলে যায়, সকালে ও একজন লোক নিয়ে আসে। লোকটাকে, এটা কি কাজী না উকিল না কি আমি কিছুই জানি না, একটা লোক নিয়ে আসে, স্টাম্প নিয়ে আসে। স্টাম্পের মধ্যে ওই লোকটা আমার একটা ছবি তোলে আর ওর একটা ছবি তোলে, দুইটা ছবি পাশাপাশি রেখে পিন আপ করে দেয়। পিন আপ করে ওই লোকটা স্টাম্পে যে কি লেখে সেটাও আমি জানি না, জাস্ট স্টাম্পের মধ্যে আমি সই করে দেই। তাও আমি মানে সই করার সময় ভাবতেছি যে আমি কি সই করব না করব না, ওটা সারা জীবনের প্রশ্ন, কি করব আমি। তখন আমি সই করার সময় ভাবতেছি, তখন ও আমার একটা চড় মারলো লোকটার সামনে একটা চড় মারার পরে বলতেছে যে আগেই তো কথা হয়ে গেছে, এখন আবার এরকম করার কি আছে। লোকটা মনে করতেছে না যে আমি তোমার জোর করে নিয়ে আসছি। পরে আমি আমার ফুল নেমটা অর্ধেক লিখি আর বাকিটা লেখি না। ফুল নেমের অর্ধেক লিখি, ও সই করে দেয়। সই করে দেওয়ার পর ওই দিনই মানে সকালে 8টার দিকে ইয়ে হয়, 9টার দিকে ওই বাসা থেকে বের হয়ে নিয়ে আসে। বাসা থেকে বের হওয়ার পরে যখন বাসে উঠি তখন দেখি যে এটা টাঙ্গাইল। তো ঢাকা নিয়ে আসার পরে আমি ওই দিনই আমি আমার হোস্টেলে আমি বলি যে আমি আমার হোস্টেলে চলে যাই, আপনার সাথে বিয়ে তো হয়ে গেছে। জাস্ট আমি হোস্টেলে উঠি। হোস্টেলে ওঠার পরে 2-3 দিন ভালো যায়, কোনো ইয়ে করে না। আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে কি করব আমি এখন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি, বাট আমার ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি না। কেন পারেন না? মানে বাড়ির যে নাম্বারটা, ওই নাম্বারটা অফ থাকে, ওই নাম্বারটা অফ। আর অন্য কোন নাম্বার আমার কাছে মনে নেই, আমার মানে ইয়া থাকে না। তারপর আমি অনেক ট্রাই করার পরে আমি আমার মানে দুলাভাইয়ের সাথে, বোনের হাজবেন্ডের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি বলতেছে যে আচ্ছা যা হয়েছে তো হয়ে গেছে, কেউ বিলিভ করে না যে তুমি ইয়ে করছো, তোমার নিয়ে গেছে, সবাই এটাই বিলিভ করে। আর দেখো গ্রাম তো, সমাজ তো, সবাই একটাই জিনিস বিশ্বাস করে যে তুমি ইয়ে করছো, চলে গেছো। আর এখন যদি তুমি ফিরে আসো, এটা মানে কেউ মাইনে নিব না, এটা সবাই তোমার বরং ধিক্কার দিব। তো আমি তারপর বুঝে বলি, অনেক বলার পরে আমি ট্রাই করি আমার ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তারা কেউ আমাকে নেওয়ার ইয়ে করে না। তখন আমার যে দুলাভাই, ওনার সাথে আমার বোনের জাস্ট ইয়ে হয়, এঙ্গেজ হয়, বিয়ে হয় না। তখন বলে যে দেখো এইটার কারণে হয়তো তোমার বোনের অনেকটা ইয়া ফিল করতে হতে পারে। তো উনি এই কথা বলার পরে আমি মানে চুপচাপ থাকি। তারপর উনি বলে যে তুমি যেভাবে আসো ওইভাবে থাকো, তোমার যতটা হেল্প প্রয়োজন সব আমি করব, কেউ ইয়ে করবে না। তোমার হেল্পের প্রয়োজন আমি, যতটা ইয়ে করার প্রয়োজন আমি করব, তুমি পড়াশোনা করতে থাকো, আমি ট্রাই করব তোমাকে যথাসম্ভব বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ তুমি বাহিরে গেলে গিয়ে তো ওরা আয়ত্তার বাইরে চলে যাবে। জানালেন না ব্যাপারটা? হ্যাঁ জানাই, কিন্তু তারা কেউ আমাকে নেওয়ার জন্য আগ্রহ ফিল করে না। আপনি আমাকে একটু বলেন তো, খুলেই বলেন যে আপনি ফার্স্ট কখন বাবা মাকে জানালেন, কি রিঅ্যাক্ট করলো, আমি একটু জানতে চাই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি। হ্যাঁ, আমি যখন মানে ঢাকা আসি
হোস্টেলে উঠি। হোস্টেলে ওঠার পরে তখন আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই থাকে না। তো হোস্টেলে ওঠার 2-3 দিন পরে আমি আমার একটা ফ্রেন্ডের নাম্বার থেকে আমার বাড়িতে ফোন করি। ফোন করার পরে বাড়ির নাম্বারটা অফ। এভাবে আরো 4-5 দিন চলে যায়, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না। তারপরে আমি হঠাৎ একদিন আমি আমার বই নাড়তেছি, বইয়ের মধ্যে আমার ওই দুলাভাইয়ের নাম্বারটা পাইছি। পাওয়ার পরে আমি আমার দুলাভাইয়ের কাছে ফোন দিছি। দুলাভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে ভাইয়াকে আমি সব বললাম। আপন দুলাভাই এটা? হ্যাঁ। ওকে। সবকিছু বলার পর আমার ভাইয়া বলল যে কেউ আমাকে এখন নেওয়ার জন্য প্রস্তুত না। তারপর আমি আমার মার সাথে কথা বললাম। তারাও কোনো ইয়ে করতেছে না যে তুমি যা হয়েছে তুমি চলে আসো, আমরা তোমার আবার নতুন করে পড়াশোনা করবো, আমাদের কাছে রাখবো, কোনো ইয়ে হবে না। কিন্তু তারা কেউ এরকম কোন, সবার একটাই ক্ষোভ আমি চলে আসছি। সবাই জানে যে আমি পলায় চলে আসছি, পালায় আসছি, কিভাবে আসলাম, এতটা ইয়া করলো তারা আমার জন্য। সবাই আমাকে খুব ঘৃণা করে। তখন আমি ফিল করি যে সবাই আমাকে খুব ঘৃণা করে। তখন আমার মধ্যেও রাগ হয় যে আমি এতটা তাদেরকে সাপোর্ট দিছি, তারা যেইভাবে চাইছে আমি ঠিক ওইভাবে পড়াশোনা করছি, ওইভাবে ইয়ে হয়েছি। এই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসতো, আর সামান্য কয়টা দিনের ব্যাপারে এই মানুষগুলো আমার এতটা অবিশ্বাস করে। আমার মধ্যেও খুব রাগ হয় তখন যে আমি বারবার ফোন করতেছি, বারবার চেষ্টা করতেছি তাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু কেউ রেসপন্স করতেছে না। একটা লোক বলতেছে না যে আচ্ছা তুমি আসো, বা আমরা আসতেছি তোমার নিয়ে যাবো, বা তুমি আমাদের কাছেই থাকবা, আগের মতো যা হয়েছে সব ভুলে যাও। কেউ আমাকে এই সাপোর্টটা দেয় না। সবাই বলে যে এই কাজটা তুমি কিভাবে করলা, এই কাজটা তুমি কিভাবে করলা। কেউ আমার কথা বিশ্বাসই করে না যে আমি এই কাজটা করি নাই। প্রত্যেকটা মানুষ আমাকে ধিক্কার দেয়, প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলো আমাকে এত ভালোবাসতো ওই মানুষগুলো প্রত্যেকটা মানুষ ধিক্কার দেয়। তারপর আমি ইয়ে করি যে যা হয়েছে, তারা যখন আমার চাই না, আমি আমার নিজের পায়ে যেইভাবেই হোক দাঁড়াইতে হইবই, আমি যেইভাবেই হোক আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এর জন্য যদি আমার ওই ছেলে সাহায্য নিতে হয় আমি তাও নিব। তারপর আমার ভাইয়া বলে যে তোমাকে যতটুকু সাপোর্ট করে আমি করব, তবে আমি এটা করতে পারবো না যে তোমার আমি নিয়ে আসবো, এটা আমি পারবো না। তোমাকে আমি সাপোর্ট করব, তুমি পড়াশোনা করতে থাকো, আমি ট্রাই করতে থাকি তোমাকে যেভাবে হোক বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। বাইরে পাঠাইলে তোমার ক্যারিয়ারটাও ঠিক হয়ে যাবে, তুমি কয়েক বছর বাইরে, 4-5 বছর বাইরে থাইকে আসলে সবকিছু দেখবে ঠিক হয়ে যাবো। তারপর আমি ভাইয়ার কথা মতো ইয়ে করতে থাকি। তো এটা যেভাবে হোক জানতে পারে যে আমি আমার ফ্যামিলিতে কন্ট্রাক্ট করছি, জানতে পারে। জানার পরে ও হোস্টেলে এখানে নানা রকম প্রবলেম করা শুরু করে। তো হোস্টেলে এখানে নানা রকম প্রবলেম করার পরে হোস্টেল থেকে আমাকে বলে দেয় যে দেখো তুমি ছাড়াও এখানে আরো অনেক মেয়েরা থাকে, সো এরকম প্রবলেম করলে তো সমস্যা, কি হয়েছে ব্যাপারটা বলো। আমি তাদেরকে কিছু বলতে পারি না, কারণ এই ব্যাপারটা কি বলার মতো কোনো ওয়ে আছে যে আমি তাদেরকে বলবো। তারপর আমি ইয়ে করি যে আমি ওরা বলি যে কি চান আপনি, যে এইভাবে ডিস্টার্ব করতেছেন, আমি হোস্টেলে প্রবলেম হচ্ছে, আমার পড়াশোনার প্রবলেম হচ্ছে, কি চান। তো ও বলতেছে যে দেখো তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় থাকতে তো কোনো প্রবলেম নেই, বাসায় থাকো, বাসায় থেকে পড়াশোনা করো, তাহলে আমি তোমার একটা টেক কেয়ারও করতে পারবো। পরে আমি বললাম আচ্ছা ওকে, আমি আপনার বাসায় যাবো। পরে ওর বাসা নিয়ে যায়। ওদের বাসায় ওর মা, ওর বোন, ও থাকে, 3 জন থাকে। ওদের বাসা নিয়ে যায়। বাসা নিয়ে যে ওর বলে যে সবাইরে বলে যে ওর সাথে কখনো কোনো রাত বিয়ে হবে না, কোনো জোর হবে না, ও এখানে থাকবে, পড়াশোনা করবে, ওর মতো থাকবে ও। তো আমি ওই বাসায় থাকি। ওকে আপনাকে পরিচয় করিয়ে দেয় যে ও আমার বউ? হ্যাঁ, ওই ফ্যামিলি সবাই জানে যে ওইভাবে বিয়ে করেছে। কিভাবে বিয়ে করেছে সেটাও কি জানে না, কারণ না জানলে ওর মানে যখন আমরা টাঙ্গাইল ছিলাম তখন ওর বাড়ি থেকে ওকে সাপোর্ট দিছিল এবং টাকা পয়সার ব্যাপারেও হেল্প করছিল। সো না জানলে তো পসিবল না এটা। ও কি এক বাবার একটাই ছেলে ছিল? না। কয় ভাই বোন ছিল ওরা? ওর 2 ভাই 1 বোন। ওই বড় ছিল সবার? হ্যাঁ, ও বড়। ওকে। বাবা কি করতেন ওনার? বিজনেস। ওকে, ঠিক আছে, চলুন। তারপর ওর বাসায় যাওয়ার পর ও ইন্ট্রোডিউস করে দেয় সবার সাথে এবং সব বলে যে যাতে আমার উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে। তো ওই বাসায় থাকে, আমি পড়াশোনা করতেছি, ভালো ইয়ে করতেছি, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো যে ওর বাসায় আছে, ও তো খারাপ, ও খারাপ না হলে এই কাজটা জীবনেও আমার সাথে করতে পারতো না। সো কখন যেন ও কি করে সবসময় আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। এবং আমি খুব দিন দিন খুব অসহায়, সবসময় মনে হতো যে দুনিয়াতে আমার কেউ নাই, আমি খুব অসহায়, এরকম ফিল করতাম আমি। কারণ কারো কাছে আমি না প্রকাশ করতে পারতাম, না কারোর কাছ থেকে কোনো সাহায্য নিতে পারতাম। তো আমার ভাইয়ার কাছে, আমি কলেজে যাই ভাইয়ার কাছে ফোন দিতাম। ফোন দেওয়ার পরে ভাইয়া বলতো যে যেহেতু ও তোমার উপর কোনো প্রেশার করছে না, তুমি থাকো, আমি যতদিন পর্যন্ত তোমার বাহিরেও যাওয়ার ওয়েট না করতে পারতেছি ততদিন পর্যন্ত তুমি থাকতে হইবে এখানে। তো তারপর আমি কলেজে যাই, পড়াশোনা করি, কোনো ইয়ে করি না। তো আমি সকাল 7টার দিকে কলেজে চলে যেতাম। কলেজ শেষ করার পরে আমি
আমি একটা স্যারের সাহায্য নিয়ে আমি একটা হসপিটালে কলেজ শেষ করার পরে প্র্যাকটিস করি, ওই স্যারের কাছে হসপিটালে প্র্যাকটিস করি ধানমন্ডিতে। ওকে, ধানমন্ডিতে একটা হসপিটাল প্র্যাকটিস করি। তো তারপরে এই প্র্যাকটিস করে আমি বাসায় ফিরতাম রাত্র 10টা 11টা, যতটা সময় ওদের থেকে বাইরে থাকা যায় বাসায় ফিরতাম। তো যাইও আমি দেখা যেত বাসায় যাইও আমি ঘুমাইতাম না, খুব ভয় থাকতো আমার মনের মধ্যে যে কি হয় কি হয় কি হয়, একটা সবসময় একটা ভয় কাজ করতো। এবং আমার পড়াশোনা হইতেছে, আমার পরীক্ষা হয়, পরীক্ষার পর আমার রেজাল্ট খারাপ হয়, রেজাল্ট খারাপ হওয়ার পর আমি ফিল করতে পারতেছি যে এই ব্যাপারটা আমার পড়াশোনায় খুব হয়ে যায়। তখন মেডিকেল আপনি কোন ইয়ার স্টুডেন্ট? ফার্স্ট ইয়ার দিচ্ছেন আপনি, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছেন? ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছি। তো তারপর আমি করি যে এইভাবে তো চলতে পারে না, এইভাবে কিভাবে আমার যেভাবেই হোক ওদের সাথে আমার মানায়া যাইতেই হইবে, যেভাবেই হোক এইভাবে আমার পড়াশোনার ক্ষতি হইতেছে। তো রেজাল্ট খারাপ হয়, তারপর আমি আবার ভালো করে পড়াশোনা করা শুরু করি। আমি সারাদিন বাইরে থাকলেও সারা রাত জেগে পড়াশোনা করি, তা আমার শরীর খুব হয়ে যাইতেছে। ওই ছেলেটা কি করতো এই সময়টাতে আপনার? ও একটা জব করতো। না, আপনার সাথে কি ধরনের আচরণ করতো? না, আমার সাথে ও সবসময় ভালো আচরণ করতো, কিন্তু ও শুধু একটা চাইতো যে আমি ওর কাছ থেকে কোনো হেল্প নিতাম না, টাকা পয়সা কোনো। ও আমার প্রায় সময় এটা জিজ্ঞাসা করতো যে আমি এটা কিভাবে করি, কিন্তু এটা তো আমার ভাই আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার জন্য সবসময় টাকা পাঠিয়ে দিত। আমি বললেই হতো যে ভাই আমার টাকা লাগবে, এটা লাগবে, হ্যাঁ দুলাভাই পাঠিয়ে দিত। তো এর মধ্যে আমি পাসপোর্ট করে সবকিছু আমার জমা দেওয়া হয়ে গেছে। বাইরে আমি অ্যাপ্লাই করছি। কোন দেশে অ্যাপ্লাই করেছিলেন? কানাডাতে চলে যাওয়ার জন্য। কানাডাতে যাওয়ার জন্য স্টুডেন্টের বিষয়ে কানাডায় যাওয়ার জন্য করছি, অ্যাপ্লাই করা হয়েছে। তো লাস্ট 2011 লাস্ট ইয়ার লাস্ট দিন 31st নাইট এ পর্যন্ত ভালোই ওই বাসায় থাকতাম। এই সময়টাতে আপনার যেহেতু উনি অবৈধভাবে হোক বৈধভাবে হোক যেভাবে হোক জোর করেই হোক উনি আপনার হাজবেন্ড হয়ে গিয়েছেন, সুতরাং হাজবেন্ড তার ওয়াইফের কাছে একটা সম্পর্ক দাবি করতেই পারেন। এই সময়টা থেকে কোনো ধরনের কোনো ইন্টিমেসি আপনাদের? কখনোই আমার উপরে এরকম কিছু করতো না, কোনো ফিজিক্যাল কোনো ইন্টিমেসি? ফিজিক্যাল বা আমি কোথায় যাই কেন যাই কোনো ইন্টারফেয়ার, শুধু ওর হতো যে ওর বাসায় থাকতে হবে, এইটাই। মানে কখনো আপনার ফ্রিডম নিয়ে কোনো অত্যাচার করতো না, কিছু করতো না, শুধু একটা কথা আমার বাসায় থাকতে হবে। হ্যাঁ, বাসায় থাকতে হবে। ও মানে মনে করতো যে হয়তো বা ওর বাসায় থাকলে আমি সেফ আছি, কিছু করতে আসছি না বাহিরে। কোন ধরনের অত্যাচারও করেনি, মানসিক বা শারীরিক? না, শারীরিক কোনো অত্যাচারও করতো না। তো আমি দেখা যেত বেশিরভাগ সময় বাহিরে খাইতাম, বাহিরে থাকতাম। আমি আপনার শাশুড়ি বলাটা ঠিক হচ্ছে না কিনা জানি না, ওর বাড়ির যে অন্যান্য যে মানুষজন যারা ছিলেন তারা কি ধরনের আচরণ করতেন আপনার সঙ্গে? হ্যাঁ, আমার শাশুড়ি মানে ওর মা ফিল করতে পারতো যে আমি ওকে খুব ডিসলাইক করি এবং আমি আজকে হোক কালকে হোক চলে যাবো, এটা উনি ফিল করতে পারতো। উনি সবসময় বলতো যে এই মেয়ের জন্য এত কিছু করতেছোস, এই মেয়ের পড়াশোনা করানোর জন্য এই মেয়ের জন্য এত কিছু করতেছ, মেয়ে থাকবো না। তো সবাই বলতো, মানে উনি আপনার সাথে কোনো খারাপ আচরণ করতো না, আমার সাথে কোনো করতো না। আমার সাথে জাস্ট মানে আমি খুব কথা বলতাম না বাসায়, যে সবসময় আমি চুপচাপ থাকতাম, অফ থাকতাম সবসময়। যতটা টাইম বাসায় থাকতাম বেশিরভাগ টাইমে বই নিয়ে বসে থাকতাম, এরকম। মানে আমি না পড়লেও দেখাইতাম যে আমি পড়তেছি, যাতে কেউ ডিস্টার্ব না করে, যাতে কেউ কথা বলতে না আসে। তো আমি শুনতাম উনি বলতো যে এই মেয়ে থাকবো না, এই মেয়ে তো চলে যাইবই, এই মেয়ে তো চলে যাইবই, কারণ যে করার মতো সংসার করার মতো ওই মেয়েই ডিফারেন্স, ও চলে যাইব। তো মানে উনি ফিল করতো এবং উনি ফিল করতো যে আমি ওদেরকে খুব ডিসলাইক করে, এটা উনি ফিল করতো এবং উনি এটা বলতো বারবার। ওকে, যাই হোক, তারপর একটা করতাম, আমি ওই বাসায় কখনো ঘুমাইতাম না। কেন? এই 1 বছর 3 মাস 3.5 মাস আমি ওই বাসায় ছিলাম। আমার মনে হয় না আমি 1 বছর 3 মাস 3.5 মাসে ওই বাসায় 3 দিনও ঘুমাইছি। কখনো আমি ঘুমাইতাম না। আমার মনের মধ্যে এটা ভয় কাজ করতো, হয় আমার মারে ফেলাইবো, না আমার সাথে জোর করে কিছু করব, এরকম একটা ভয় সবসময় আমার মনের মধ্যে কাজ করতো। যেই ছেলে আমার ধরে নিয়ে আসতে পারে, বাইন্ধা রাখতে পারে, তুলে আনতে পারে, সেই ছেলের পক্ষে পসিবল না এমন কিছুই নেই। আপনি বলছিলেন যে রাতের বেলা ঘুমোতেন না, আপনি এরকম একটা অবস্থার বর্ণনা দিচ্ছিলেন। তারপরে কখনোই ঘুমাতাম না ওই বাসায়, খুব কম সময়, মনে হয় না আমি এই 1 বছর 3 মাস 3.5 মাসে 3 দিনও ঘুমাইছি। আমার বেশিরভাগ আমি কলেজ ক্লাস শেষ করে যে গ্যাপটা হতো, ক্লাস থেকে আমি নিউ একটা হসপিটালে যাইতাম যেখানে আমি প্র্যাকটিস করতাম, এই গ্যাপটা আমি বেশিরভাগ সময় স্লিপিং ট্যাবলেট নিয়ে কলেজ হোস্টেলে ঘুমাইতাম অনেকক্ষণ যাবত, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা। এবং
ওই টাইমটা দেখা যেত যদি ঘুম যদি না আসে তার জন্য আমি বেশিরভাগ সময় স্লিপিং ট্যাবলেট ইউজ করতাম, যাতে আমার ওই ঘুমটা ঘুমে হয়ে যায়। ঘুম হয়ে যায় যাতে। অনেক সময় দেখা যেত স্লিপিং ট্যাবলেট খাওয়ার পরে মানে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা 1-1.5 ঘন্টা ঘুমে কিছু হয় না, খুব ঘুম পাইতো পরে। তারপর করার কিছু ছিল না, আমার ফিরতে হবে, আমার ওইখানে যেতে হবে, তার জন্য আমি পারতাম না স্লিপিং ট্যাবলেট খাওয়ার পরেও ঝিমাইতে ঝিমাইতে হয়তো যাইতাম আমি। তারপর আমি বাসায় ঘুমানোর চেষ্টা করতাম না কখনো। দেখা গেছে আমার ওই ছেলেটা কি আপনার সাথে একই রুমে থাকতো? না, একই রুমে থাকতো না, আমি ওর মার সাথে থাকতাম আর পাশের আরেকটা রুমে থাকতো। দেখা যেত যে অকারণে ওই রুমে খুব কম ঢুকতো না ততটা এই রুমে। দেখা গেছে আমি রাতে 10টা-11টায় বাসায় ফিরছি, ওই 12টা-1টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে। সো এই রুমে আসার ততটা প্রশ্ন জাগতো না। আর আমি সকালবেলা 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে চলে। বাবা কি বলতো আপনার সাথে? বাবা কোনো ধরনের খারাপ আচরণ করতো না, ওর বাবার সাথে আমার ততটা হইতো না, দেখা হইতো না, কথা হইতো না, তিনি খুব একটা সময় এখানে থাকতো না। তো এইভাবে যাচ্ছিল। লাস্ট কোরবানির ঈদ, কোরবানির ঈদে ঈদ যখন হয় আমি আমার মানে ওদের সাথে বাড়ি যাই, ওদের সাথে ওদের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে ওদের বাড়িতে যাই। তো যাওয়ার কারণ আমি একা একা কোথায় কিভাবে যাব, গ্রামের বাড়িতে যাই ওদের সাথে। যাওয়ার পরে ওদের ওইখানে আমি তো সকালবেলা যা পৌঁছায় সবাই, তো সকালবেলা যাওয়ার পর আমি 2-3 ঘন্টা পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। যে ওদের বাড়িতে তো আমি কখন থাকবোই না। আমাদের ওইখানেই বরিশালে। ওকে, তারপর গ্রামের বাড়িতে যায়, যাওয়ার পরে আপনি ওখান থেকে সুযোগ পেয়ে নানা বাড়িতে চলে যাই, কারণ ওইখানে গেলে হয়তো সবাই আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, সবাই ফিল করবে যে ওই মেয়েটাই তো। তার জন্য আমি কিছুক্ষণ পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে চলে আসার পর আমি মানে 2-3 দিন ওইখানে থাকা হয়, তারপর আবার ঢাকা ব্যাক। আসার পরে মানে ঢাকা আসার পরে আমি একদিনকে আমি সন্ধ্যার পরে আমি বাসায় ফিরতেছি, 8টা কি 8:30 বাজে আমি বাসায় ফিরতেছি। বাসায় ফেরার সময় একটা ছেলে ভ্যানের উপর বসা থাকে, কয়েকটা ছেলে, ওইখান থেকে একটা ছেলে কমেন্ট করে যে মনে হয় বাড়িতে গেছিল, কয়েকদিন যাবো তো দেখি নাই, বাড়ি থেকে আসছে। তো আমি তখন মনে করলাম যে এই ছেলেটা মনে হয় আমার ফলো করছে এর আগে, যেহেতু আমি বাড়ি থেকে আসার পরে এই কথা বলতেছে। তো আমি বাসায় চলে যাই। তো এর আগে ওই ছেলেটার ফেসটা আমার কাছে একেবারে অপরিচিত, ওই দিনই ফার্স্ট আমি ফেসটা দেখি। এবং ফেসটা দেখার পরে দেখা গেছে যে 2-1 দিনের মধ্যে ওর সাথে আমার দেখা হয়। বিশেষ করে আমি রাতে বাসায় ফেরার সময়, সকালে যখন আমি যাই 7টার দিকে তখন ওরকম কেউ থাকে না। তো রাতে ফেরার সময় দেখা গেছে 2-1 দিন পরপরই ওর সাথে আমার দেখা হয় এবং কন্টিনিউ তখন আমাকে কমেন্টস করতে থাকে। তো এর আগে আমি যখন পড়াশোনা করি, পড়াশোনা অবস্থা অনেক অফার হয়, কিন্তু কখনো আমার কাছে ওইগুলা রেসপন্স হয় না এবং খুব খারাপ লাগে। কিন্তু ওর কমেন্টসটা কেন যেন আমার ভালো লাগছিল। তো তখন তো আমি একেবারে সম্পূর্ণ একা, কোন ফ্রেন্ডদের সাথেও ততটা মিশতে পারি না, করতে পারি না, দেখা গেছে খুব ডিজার্ট থাকি। তো ওর কমেন্টস গুলো ভালো লাগার পরে ও কমেন্টস করতে আমি কিছু বলতাম না, আমি শুধু হাসতাম। এরকম কিছুদিন কমেন্টস করার পরে একদিন সকালবেলা, আমি ওই দিন শুক্রবার, আমি ওই দিন কলেজ আসিনি, তো সকালবেলা 11টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার পর ও তখন মনে হয় সম্ভবত ফার্স্ট ঘুম থেকে উঠছিল। তো ঘুম থেকে উঠে ও বের হয়ে আমারে দেখছিল, তো বলতেছে আজকে দিনটা অনেক ভালো যাবে। ঘুম থেকে উঠে দেখছি অ্যাঞ্জেল। তো আমি হাসা দিছি, হাসছিলাম, হাসার কাজ। কিভাবে দেখলো আপনাকে? মানে আপনি তো আপনার ওই আগের বাসাতেই থাকতেন। হ্যাঁ, ওই বাসাটা আর ওই বাসা, ওদের বাসাটা কাছাকাছি, একদম কাছাকাছি একদম। কোথায় ছিল বাসা? ঢাকার এটা ঢাকার এলাকার নাম বললে কোনো সমস্যা নেই, আপনি ছেলের নামও বলেনি, কোনো সমস্যা নেই। কোথায় ছিল বাসাটা? ওর নামটা বলি আমি, ওর নামটা রুমেল। মানে যে ছেলে আপনাকে জোর করে বিয়ে করেছে? না, মানে সেকেন্ড ওয়ান, যার সাথে পরিচয় হচ্ছে। আর বাসাটা কোথায় ছিল ঢাকার? আপনি বাসাটা বলতে যাচ্ছেন না? ওকে, ঠিক আছে, যান। তারপর? কারণ ওই এলাকাটার সবাই প্রায় কম বেশি ঘটনাটা জানে এবং আপনাকে সবাই চেনে। ওকে, ঠিক আছে। আমি এখানে একটু শ্রোতারা অনেক খেপে যাবেন আপনার উপরে, আমি একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করতে চাই। দেখুন, আপনারা যারা বলছেন যে আপনারা ওর বাসার নামটা জানতে চান, ও কোথায় থাকে সবকিছু জানতে চান, এই প্রশ্নগুলো আমি ওকে করেছি, এবং তারপরেও যারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ওর উপর, তাদের উদ্দেশ্যে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, ওর বাসার অ্যাড্রেসটা জেনে বা যে ঘটনাটা যেখানে ঘটেছে এটা জেনে আপনি কি বা করবেন বলুন। আপনার এখানে বলতে চাচ্ছি না এই কারণে যে আমি তো সম্পর্কটা থেকে এখনো বিচ্ছিন্ন না। এক্স্যাক্টলি, আমরা গল্পের শেষ পর্যন্ত যাবো, সেটা আপনি আগে থেকে কিছু বলে দিন না। আমরা একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে তাদেরকে বলবো যে প্লিজ আমরা গল্পটা থেকে
সবাই যে জিনিসটা নেবার চেষ্টা করবো সেটা হচ্ছে মোরাল লেসনটা আসলে কি, ভুলটা আসলে কারা কারা করেছে, কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছে, বাসার ঠিকানা জেনে কিংবা ওর পার্সোনাল লাইফ সম্পর্কে আরো বেশ কিছু জেনে, ও কোথায় থাকে সেটা জেনে আসলে ওর কতটুকু কি ওর আমরা করতে পারবো। হ্যাঁ, সেই হেল্পের জায়গাটা যদি কিছু থেকে থাকে, করার থাকে, তাহলে ও যতটুকু বলবে ততটুকুই আসলে এনাফ। আমরা ওই শ্রদ্ধার জায়গাটুকু যিনি গেস্ট হয়ে আসেন, অতিথি হয়ে আসেন, তার প্রতি যেন বজায় রাখি। জি প্লিজ, তারপরে বলুন। তারপর আমি মানে যে কাজে বাসা থেকে বের হয়েছি ওই কাজে চলে যাই। তো চলে যাওয়ার পর এইভাবে চলতে থাকে কিছুদিন। তো 31st নাইট আমি সন্ধ্যার পরে বাসায় ফিরছি। তো আমি কিছু চকলেট কিনি। তো চকলেটের দোকানে যাওয়ার আগেই ও বলতেছে যে আজকে বলে দেব নাকি সামনের বছর পর্যন্ত ওয়েট করব। তো ও বলতেছে, তখন আমি চকলেট কিনে আসার সময় ওর হাতে ওর একটা চকলেট মানে দূর থেকে এভাবে ধরে দিছি, দিয়ে বলতেছি যে কারোর জন্য কি কখনো কিছু ওয়েট করে, সবকিছু সময় মতোই বলতে হয়। আর এই যে একটা বছর গেছে গিয়ে, এরকম একটা বছরের মতো একটা জীবনও চলে যেতে পারে। সো কারোর জন্য কখনো কিছু ওয়েট করানো উচিত না। যেটা আমার বলার বা যেটা আমার করার সেটা জাস্ট টাইমেই করা উচিত। তো ওই কথাটা বলার পর আমি এই কথাটা বলে আমি সাথে সাথে কিছু না বলে সাথে সাথে চলে আসতেছি। ও আমার পিছনে আসতেছে। তো আসে আমার বাসার গলির মধ্যে, মানে যে বাসা আমি যাবো ওই বাসার গলির মধ্যে ও বললো যে জাস্ট 1 মিনিট একটু দাঁড়ান। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বলতেছে আপনার নামটা জানতে পারি? তো আমি আমার নামটা বললাম। বলার পর ও বলতেছে যে আপনার ফোন নাম্বারটা জানতে পারি? সরি, আমার ফোন নাম্বারটা তো দেওয়া যাবে না। পরে বলতেছে যে এই চকলেটটা নিয়ে যান, আজকে যদি আপনার ফোন নাম্বারটা আমাকে দিতেন সেটাই আমার জন্য বড় গিফট হতো। আমি বললাম যে আমি চকলেটটা নিয়ে যে আপনি ব্যাগ দিলে নিয়ে যেতে পারি, বাট আমি আমার ফোন নাম্বারটা দিতে পারবো না। তো বলতেছে দিবেন না? আমি বলতেছি না, ফোন নাম্বারটা দেবো না। পরে বলতেছে চকলেটটা দিয়ে দিবেন? পরে বলতেছে না, চকলেটটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তো 1st জানুয়ারি ওর সাথে আমার দেখা হয় নাই। তো 2nd 3rd জানুয়ারিতে ওর সাথে আবার আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে দেখা গেছে ও আমি যেই টাইমটা বাসা ফিরি ঠিক ওই টাইমটা স্পেসিফিক ধরে রাখে এবং ওই টাইমটা আমার সাথে কথা বলে। প্রত্যেকদিন যাওয়ার সময় কথা বলে, ও বলে আমিও বলি। মানে ও যেটা বলে আমি ওটা রিপিট অ্যান্সার করি। তো একটা কাগজের মধ্যে 6 জানুয়ারি দিন ও একটা কাগজের মধ্যে ওর ফোন নাম্বারটা লিখে আমাকে দেওয়ার জন্য যায়। তো আমি বলি যে আপনার ফোন নাম্বারটা দিয়ে লাভ নাই, আমি আপনাকে কখনো ফোন করব না। তো বলে যে তাহলে আপনার ফোন নাম্বারটা প্লিজ দেন। তো আমি নাম্বারটা দেই। দেওয়ার পর আমি বাসায় ঢুকতে না ঢুকতে ফোন করার পর ও বলতেছে যে আমি ওর নাম জিজ্ঞাসা করে ওর নাম বলার পরে ও আমারে বলতেছে আপনি কি নার্স? আমি বলতেছি না সরি, আমি নার্স না। মানে আমার অ্যাপ্রনটা দেখে পরে বলতেছে নার্স না, তাহলে কি আপনি? পরে আমি বলতেছি যে আমি পড়াশোনা করি মেডিকেলে। বলতেছে কোন মেডিকেলে পড়ে? তো আমি বলতেছি যে আমি ওই মেডিকেলে পড়ি। তো আমি ওরা জিজ্ঞাসা করতেছি যে আপনি কি করেন? আমি বলতেছে যে আমি পড়াশোনা করি। আমি কোথায় পড়ি? বুয়েটে পড়ি। ওকে। তো আমি মনে করলাম বুয়েটে পড়ে, কথা বলি। ওর কথাগুলো খুব মানে ইনোসেন্ট লাগতো। মনে হয়তো যে খুব মারপ্যাচ নেই, খুব ইজি কথা বলে। তো আমি কথা বলছি। 1st দিন কথা বলার পরে ও 2nd দিন আমাকে অফার করলো আপনি আমার সাথে বিয়েতে যাবেন? তো আমি বললাম যে আচ্ছা যাবো। এখন এরকম শীতকাল, জানুয়ারি তো শীতকাল। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় আপনাকে ফোন দিলে আপনি বের হইন। তো আমি মনে করছি যে মনে এমনিতেই ফান করতেছে। তো কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলতেছে না আপনাকে তো নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে অনেক ছেলেরা ওইখানে থাকবো, জিজ্ঞাসা করবো এটা কে। তখন আমি কি বলবো? তখন আমি হাসি যে নিজেই বললো আবার নিজেই এই কথা বলতেছে। আপনি ইয়েস বলেছিলেন কোন সাহসে? কারণ আপনি তো এমন একটা বাসায় থাকেন যেখান থেকে না আমি যাব না সেটা আমি শিওর ছিলাম যে আমি ফান করে আমি বুঝছিলাম, কারণ ওর কথাগুলো বললাম না খুব ইনোসেন্ট। সাহসের খুব অভাব ছিল ওর মধ্যে, সাহসের খুব অভাব। তো ও তখন আমি হাসার পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি এমনিতেও যাব না, এমনিতেও আপনার সাথে আমার 1st পরিচয়, আর তাছাড়া আমি কোথাও যাই না, আমি এমনিতেও যাবো না, আপনি যান এনজয় করেন। পরে ও বিয়েতে গেল, বিয়ে থেকে আসলো, আসে আবার রাত্রে আমাকে ফোন করলো। ফোন করার পর আমি ওর সাথে 1 মিনিট 2 মিনিট কথা বলি। তো এইভাবে 3-4 দিন কথা বলার পর জাস্ট রাত্রে যখন 12টা 12:15 1টা বাজে, তখন ও আমার সাথে কথা বলে 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এরকম কথা বলে এবং খুব একটা অস্থির একটা ভাব প্রকাশ করে। আমি মানে আমার মনের মধ্যে খুব কনফিউশন হয়, এরকম অস্থির কেন? তো এবং কি যেন বলে মোমবাতি মোম। তো আমি
ইয়ে করি যে ও কি কোনো নেশা টেশা করে রাত্রে। ওকে। একটা নেশাগ্রস্ত মানুষের কথা যখন তার ফিল হয় যে সে নেশা করা উচিত বা করবে, তখন একটা মানুষের বিহেভিয়ার দেখেই বোঝা যায়। তো ওর এরকম অস্থির অস্থির ভাবটা আমার কাছে খুব ইয়ে লাগে। তখন আমি কিউরিসিটি জাগে যে কি করে ও, কেন ও আমার সাথে 2-1 মিনিট কথা বলে রাখা দেয় বা এমন অস্থির অস্থির কেন। তো আমি এটা ওই টাইমটাই আমি ওরে বিশেষ করে ফোন দেই তখন রাত্রে রাত্রে যে কেন কি করে ও, আমি এটা জানার চেষ্টা করি। তো এইভাবে কয়েকদিন চলে যায়। কয়েকদিন পরে ও একদিন, ওর বাইক আছে, ও একদিন আমার কলেজ থেকে আনতে যায়, সেটা আমার না বলেই যায়, যায় ফোন করে যে আমি আসছি, আপনি আমার সাথে যাবেন। পরে আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তো আমি বের হয়ে আসি, আসার পরে আমার নিয়ে আসে বলতে কি মানে আমার বাসায় ইজি নিয়ে যেতে পারতো, অনেকটা ঘুরায়। তো ও বলে যে আপনি জাস্ট আমার একটু সাপোর্ট করে বসেন, যাতে আপনি পড়ে না যান, আমার ভয় লাগতেছে যদি আপনি পড়ে যান। আমি বলি কোনো প্রবলেম নেই। মহাখালীর দিকে নিয়ে যায়। তো মহাখালী ফ্লাইওভার অনেক রাফ ড্রাইভ করে, জাস্ট এরকম একেবারে কাত হয়ে যায় এরকম ধরার জন্য আপনাকে, মানে এরকম রাফ ড্রাইভ করতেছে। এমনিতেও ও সবসময় রাফ ড্রাইভ করে, একটু সুযোগ পাইলেই, রাস্তা একটু ফাঁকা পাইলেই এরকম করে। তো ফ্লাইওভারের উপরে একেবারে কাত হয়ে গেছে। তখন আমার কাছে একটু ভয় লাগছিল, তখন আমি এরকম কাঁধের উপর হাতটা রাখি। হাতটা রাখার পরে মানে এরকম করে অনেকটা ঘুরায়, মিরপুরের দিকে নিয়ে যায়, নিয়ে অনেকটা ঘুরে টুরে বাসার একটু দূরে বাসা থেকে নামায় দেয়। তো আমি বাসায় যাই, তারপরে এরকম কথা বলতে থাকে। তো ওই আমাকে বলে যে আপনি আমার ফ্রেন্ড হবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হবো। তখন কিন্তু আমি জানি না যে ও পড়াশোনা করে না বা কিছু। তখন আমি বলি যে আপনার ক্যাম্পাসটা তো কাছেই, আপনি কেন কলেজে যান না। তো বলে এই সমস্যা ওই সমস্যা, মারামারি করছে, এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু ও বলে না যে ও পড়াশোনা করে না বা করেই নেই, ওইটাও বলে না। তো তারপর ও এইভাবে চলতে থাকে, কিছুদিন যায়, ও বলে যে আপনি আমার ফ্রেন্ড হন। আচ্ছা ফ্রেন্ডশিপ করলাম ওর সাথে। ফ্রেন্ডশিপ করার পরে মানে কয়েকদিন যায় ভালোই। তো ও বলতেছে যে ফ্রেন্ড থেকে তারপরে চিন্তা পরে করবো, আগে ফ্রেন্ড। আপনার বাসায় বুঝতে পারতাম না এগুলো, যে আপনি যেখানে আছেন যেভাবে আছেন, আপনার তো যিনি আপনাকে জোর করে বিয়ে করেছেন তারও তো বোঝার ব্যাপার ছিল, সেও বুঝতে পারতো না? কেউ বুঝতে পারতো না। আমি সবসময় মানে আউটসাইডে বাইরে গিয়ে ওর সাথে বেশি কথা বলতাম, আর রাতে 2-1 মিনিট কথা বলতাম। তো একদিন আমরা ধানমন্ডি লেকে নিয়ে যায় আমাকে কলেজ থেকে, মানে কথা বলতে থাকে। তো কথার মধ্যে আমি হঠাৎ দেখি ও সিগারেট খাচ্ছে। তো তখন আমি ইয়ে করি যে ও স্মোক করে। তো আমি ওর কথার মধ্যে জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো নেশা করেন, ড্রাগস নেন বা অ্যাডিক্টেড আপনি? পরে বলতেছে যে হ্যাঁ। পরে আমি বলতেছি যে কেন? পরে বলতেছে যে আমার লাইফে একটা কষ্ট আছে তার জন্য। তো আমি বলতেছি কি কষ্ট? তো বলে যে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল, তো মেয়েটা আমার ছাইড়ে চলে গেছে, তারপর থেকে আমি ইয়ে করি। তারপর মানে এই কথা বলে। তো আমি বলতেছি যে মেয়েটা চলে গেছে তার জন্য আপনি এভাবে ড্রাগ নিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। এইভাবে ও কথাটা বলছে, আমার কাছে খুব খারাপ লাগছে। তারপর আমি ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ করি, প্রায় প্রত্যেক দিনই কথা বলি, সকালে যাওয়ার সময় কথা বলি, বিকালে আসার সময় কথা বলি। তো ও দেখা গেছে মানে আমার বাসার সামনে দিয়ে যাওয়ার সময়, মানে যেতে হলে আমার বাসার সামনে দিয়ে যেতে হয়, আর আমার আসতে হলে ওর বাসার সামনে দিয়ে আসতে হয়। মানে যাচ্ছে আমাকে দেখে যাচ্ছে, আসছে আমাকে দেখে আসছে, এভাবে চলতে থাকি কিছুদিন। তারপরে কিছুদিন চলার পরে একদিন আমি মানে আমার মার সাথে কথা বলি। আমি মার সাথে কথা বলার পর আমার মন খুব খারাপ থাকে। তখন মার্চের 7 তারিখ, 8 তারিখ থেকে আমার পরীক্ষা, 3rd সেমিস্টার। তো আমি ইয়ে করি, মার সাথে কথা বলার পরে মানে আমার মন খুব খারাপ থাকে। খারাপ থাকার পর আমি ওরে ফোন করি, আমার সাথে মুভি দেখবেন? পরে বলতেছে হ্যাঁ দেখবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন বাজে 12:30 দুপুর। হ্যাঁ দুপুর। আমরা 3টার দিকে মুভি দেখবো এই করি। পরে ও অনেক ফ্রেন্ডদের ফোন দেয় ওর, যে কোন হলে মুভি দেখা যায়, মুভি দেখার মতো কোন ভালো পরিবেশ আছে। তখন মানে স্টার সিনেপ্লেক্সে। তো সিটিতে নিয়ে আসে আমাকে, বাসা থেকে বের হই 2টার দিকে। তো আস্তে আস্তে আসার পরে লাল টিপ মুভিটাই হয়। আসার পরে টিকিট পাই না, আমরা টিকিট পাই না। তো আমি ওই দিন অনেক জেদ করি যে আমি আজকে মুভি দেখবই। আমার কাছে খুব খারাপ লাগতে থাকে, মানে ও কোনো ফ্যাক্ট না, আমি যে ওর সাথে ঘুরতেছি বা মুভি দেখতেছি এটা কোনো ফ্যাক্ট না। আমার মনের মধ্যে ওই ইয়াটাই থাকে যে আমার মার সাথে আমি কথা বলছি, ওই ব্যাপারটাই আমার মনের মধ্যে সবসময় কাজ করতে থাকে। টিকিট পাই না, টিকিট না পাওয়ার পরে 7টা শো টিকিট ইয়ে করে, আচ্ছা প্রবলেম নেই 7টাই দেখবো। টিকিট কেনার পরে এখন এখানে গিয়ে এতক্ষণ ওয়েট করবো। তো আমাকে বাইরে নিয়ে যায় বাইক দিয়ে, একেবারে টিএসসি ভার্সিটি টার্সিটি হয়ে একেবারে ওইদিকে জগন্নাথ কলেজ টলেজ ওইদিকে ইয়ে হয়ে ঘুরায়। তো ঘোরানোর পরে গোলা কিনে
গোলা কিনে, আমি তো গোলা খাই। গোলা খাওয়ার পরে ও শহীদ মিনারের ওইখানে বসে, ও বাইকের উপরে বসে, আমি শহীদ মিনারের যে ইয়েটা আছে, প্রাচীরটা আছে যে সাইডে একেবারে, ওইখানে বসে। স্যান্ডেল খুলে বসছিলেন না স্যান্ডেল? না, মানে পা ঝুলে, পা ওই পাশে ঝুলে। শহীদ মিনার সম্পর্কে আপনারা মাঝে মাঝে এই ধরনের পত্রপত্রিকায় আমরা ইনফরমেশন গুলো পাই, যারা ওখানে বসেন, কাপল বসেন আর নর্মাল মানুষ বসেন, যাই বসেন না কেন, শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিন ছাড়া আর এই ফেব্রুয়ারি মাস ছাড়া বাকি দিনগুলো আসলে আমাদের শ্রদ্ধা থাকে না। আমরা স্যান্ডেল সহ উঠে যাই, যাচ্ছে তাই একটা পরিবেশ থাকে। কর্তৃপক্ষ যারা আছেন তারা তার দৃষ্টি রাখেনি না, কর্তৃপক্ষের কথা বাদ দিলাম, আমাদের অন্তরের জায়গা হচ্ছে ওটা, সেই অন্তরকে যেন আমরা শ্রদ্ধা করি, এমন কোন অ্যাক্টিভিটিস ওখানে না করি। যাই হোক, হ্যাঁ, তারপর আপনি যেটা বলছিলেন। তারপর বসার পরে কথা টথা বলি, অনেকক্ষণ কথা টথা বলার পর আমরা আবার ব্যাক করি। ছবি টবি দেখেছিলেন? হ্যাঁ, মুভি দেখছিলাম, আমি মুভি দেখতেছিলাম খুব মনোযোগ দিয়ে। কি ধরনের কথা হতো ওই সময় আপনাদের মধ্যে? জাস্ট এই কথা ওই কথা, ওইটা করছে, ওইটা করছে, এটা করছে, এরকম। তো ও কখনো আমার সম্পর্কে জানতে চায়নি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কখনো জানতে চায়নি। আর আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর কাছে সব সত্যই বলছি। ফ্যামিলি বলেছেন, বাট আপনার যে বিয়েটা হয়েছে শুধু এটাই বলি, এই পার্টটা আপনি বলেন। এই পার্টটা বলিনি। তো আমি এখানে কোথায় থাকি সেটা ও কখনো আমার কাছে জানতে চায় না। আমরা মুভি দেখি, আমি মুভিটা খুব মনোযোগ দিয়ে দেখি এবং ভালো লাগে আমার কাছে মুভিটা। আর ও মুভি দেখে না, ও এখানে বসে আমাকে দেখে। তা আমি বের হয়ে ওরে বলতেছি যে মুভি কেমন লাগলো, বলতেছে আমি কি মুভি দেখছি নাকি? আমি তো কি দেখছেন? আমি ততক্ষণ দেখছি যে আপনি কিভাবে মুভি দেখেন। তারপর মানে বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর মানে আমরা বাইরে খাইটা বাসায় চলে যাই। চলে যাওয়ার পর ও রাত্রে আমাকে 1:30টার দিকে ফোন দেয়, আমি পড়তে থাকি, তখন ফোন দিয়ে ও আমাকে মানে একসাথে মনে হয় যে আমরা শীট দেখলে মুখস্থ করে পড়া বলি না টিচারদের কাছে, একসাথে ওরকম মনে হয় যেন কোন শীট মুখস্থ করে একসাথে ও আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, এরকম 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 সব একসাথে এক চান্সে মুখস্থ করলে। এক চান্সে মুখস্থ। তো আমি আশ্চর্য হয়েছি যে এটা ছোটবেলা আর পিছনের বাড়ি থেকে মা চিল্লাতো, এই পড়িস না কেন, ওরকম ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনার কথা। হ্যাঁ, একসাথে বলতো। কি আশ্চর্য, এটা কি কোনো বলার ওয়ে? তো আমি চুপ করে থাকি। পরে বলতেছে তুমি আমার পরে জানাও। তুমি বলছো তখন? হ্যাঁ, তুমি আমার পরে জানাও। তা আমি কিছু বলি না, চুপ করে থাকি, কেটে দেই ফোন। তারপরেও আমাকে যখন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি আপনি করে বলি। তুমি বলতেছে যে আপনি করে বলো কেন, তুমি করে বলো, পসিবল না। বলতেছে যে তুমি করে বলো, তুমি করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি ওকে তুমি করে বলা স্টার্ট করি। ও দেখা গেছে তুমি আপনি মিশ্রণ হয়ে যায়, মিশ্রিত ভাষায় কথা বলতেছি। তো ও হাসতো মিশ্রিত ভাষায়। এইভাবে কয়েকদিন যায়, যাওয়ার পরে মানে ওর সাথে এক পর্যায়ে কি রিলেশন হয়ে যায়, অ্যাফেয়ার হয়ে যায় আমার সাথে। এবং ওর কথাগুলি আমার খুব ভালো লাগে, যখন কথা বলে আমার খুব ভালো লাগে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি যে ও কথা বলে, কিন্তু খুব স্বাভাবিক ভাষায়, সাবলীল শুদ্ধ ভাষায় কথা বলে তা কিন্তু না, নর্মাল কথা বলতেছে, কিন্তু আমার কাছে খুব ইনোসেন্ট লাগে। তার জন্য আমি ওর কথায় খুব ইয়ে হয়ে যায়। কিন্তু ও যে মানে ফলস বলতেছে, মিথ্যা বলতেছে, আমি ফিল করি, এটা আমি অনেক কিছু আমি ফিল করতে পারি। মিথ্যা বলছে আপনি ফিল করতে পারছেন? ফিল করতে পারি, কিন্তু আমার কাছে তারপরেও ভালো লাগে কথাগুলো। কারণ ওই সময়টা আমার কেউ ছিল না, আমার পাশে একটা লোক যে আমি তার সাথে ইয়ে করবো, এনজয় বলতে আমার লাইফটাই খুব ইয়ে ছিল। যতক্ষণ ওর সাথে থাকতাম বা কথা বলতাম আমার কাছে খুব ভালো লাগতো। সমুদ্রের মধ্যে মানুষ যখন পড়ে এবং সে যদি সাঁতার না জানে, হাতের কাছে যাই পাবে সেটা কি সে অবলম্বন করবে, সেটা খড়কুটোই হোক আর যাই হোক। গল্পটা শোনার পর আসলে তাই মনে হচ্ছে। শুনুন তারপর। তো এইভাবে কয়েকদিন যায়, অ্যাফেয়ার ওর সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়। ও আমাকে মানে শিফট করে নিয়ে যায়, দিয়ে যায়। ওর সাথে যে কোনো ব্যাপারে আমি ওর সাথে শেয়ার করি, যে কোনো। কিন্তু শুধু একটা ব্যাপারই আমি বলি না, যে আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমি অনেক ট্রাই করি বলার জন্য যে আমার এটা বলা উচিত, কিন্তু আমার মানে বলতে গেলেই ভয় হয় যে এটা বললে সম্ভবত ও আমার সাথে রিলেশন রাখবে না। কিন্তু ওর কথার মধ্যে অনেক সময় প্রকাশ পাইতো যে ও বলতো যে তোমার যদি 20টাও বিয়ে হয় তাতেও কোনো প্রবলেম নেই, তারপর আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা, তার মানে আপনি বলে দিয়েছেন যে আপনি তাকে লাভ করেন? হ্যাঁ, দুজনের মধ্যে ওয়ার্ড দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো ওর সাথে আমার রিলেশনটা ভালো চলতে থাকে। তো আমি যেখানে থাকি ওইখানে কেউই জানে না যে আমি ওই ছেলেটার ওয়াইফ, কেউ জানতো না। মানে কি বাড়ির লোকজন ছাড়া আশেপাশে কেউ? বাড়ির লোকজনও জানতো না, কারণ আমরা একটা ফ্ল্যাট বাসায় থাকতাম, কেউ জানতো না যে আমি ওই ছেলেটার ওয়াইফ। ওর ফ্যামিলি ছাড়া আশেপাশে কেউ জানতো না। কারোর কাছে আমি তো বলতামই না, ওরও বলার প্রয়োজন হয় নাই, কারোর কাছে বলতো না। তো আর আমি তো সবসময় আমার মতোই চলতাম।
ওই এলাকার অনেকেই জানে যে ওই ছেলেটার সাথে আমার সাথে রিলেশন হয়, রুমেলের সাথে আমার সাথে রিলেশন, এটা ওই এলাকার অনেকেই জানে। আপনার তথাকথিত হাজবেন্ড যদি বলি যে জোর করে যে করলো, ও জানতো না? সব জানলে তো ওরও জানার কথা। ও পরে জানতে পারে। ওকে, যাই আমরা সিরিয়ালে যাই। তারপর কিছুদিন যাওয়ার পরে মানে ওদের বাসার সবাই, আমি যে বাসা থাকি ওই বাসার সবাই বেড়াইতে যায়, আমি যাই না। কোথায় বেড়াতে যায়? গাজীপুর। মানে ওরা ফ্যামিলি মিলে একটা কোথাও বেড়াতে যায়, আপনি যান না? ওকে, আমি যাই না, আপনি থেকে যান। আমি থেকে যাই। এর মধ্যে ও আবার বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইক অ্যাক্সিডেন্ট করার পরে ওর একটা ফ্রেন্ডের বাসায়, কাছেই, ওর ফ্রেন্ডেরা সবাই জানতো, সবাই আমাকে চিনতো, তো কাছে ওর ফ্রেন্ডের বাসা। ওর ফ্রেন্ডের বাসায় কেউ থাকে না, সবাই বাড়িতে গেছে সবাই, তো ওর ফ্রেন্ডের বাসা প্রত্যেকদিন যায় আমি ওরে দেখে আসতাম। তো এর মধ্যে 26 মার্চ যেদিন বিকালে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছি, তো ওর কাছে এটা খুব খারাপ লাগছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি আর ও মনে হয় ঘুরতেছে। তো আমার ফোন দিয়ে বলতেছে ভালোই তো ঘুরতেছো। আমি বলবো ঘুরতেছি, আমি জাস্ট কিছু শীট বই টই নিয়ে ওর বাসায় গেছিলাম। তো আমি চলে আসি, চলে আসার পর আমি বলতেছি যে কোথায়, এখন তো তোমার সাথে আর দেখা করবো না। আমি কেন, আমি এখন এত কষ্ট করে চলে আসছি আর এখন দেখা করবো না মানে? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও, আমি তোমার ফোন দিচ্ছি। তো আমি বাসায় গেছি, তারপর ফোন দিচ্ছি সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর ওর ওই ফ্রেন্ডের বাসায় গেছি, যাই কিছুক্ষণ গল্প টল্প করার পর আবার আমি বাসায় চলে আসছি। তো প্রত্যেক দিনই আমি রাতে যাওয়ার সময় ওর ওই ফ্রেন্ডের বাসায় যা ওরে দেখে যেতাম। ও অ্যাক্সিডেন্ট করছে, ওর পায়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা ছিল, শরীরে বিভিন্ন ইয়েতে ব্যান্ডেজ করা ছিল, ছুলে টুলে গেছে। তো আমি ওই দিন প্রত্যেক দিনই ওরে দেখে যেতাম। এর মধ্যে ওরা যেদিন গাজীপুর গেছে ওই দিন তো আমি বলছি যে আমার বাসায় কেউ নেই। পরে বলতেছে যে আচ্ছা তুমি আসবা, এই বাসায় আসবা? পরে আমি বলছি আচ্ছা আসবো। তো ওই বাসায় গেছি, তো রাত্র হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো বলতেছে এখন তুমি বাসায় যাবা? তো 11টা বেজে গেছে, বলতেছে তুমি বাসায় যাবা? আচ্ছা ঠিক আছে তুমি নিচে যাও, আমি তোমাকে দিয়ে আসবো। পরে দিয়ে আসছে। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে এপ্রিলের 16 তারিখ। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যার সময় আমার বলতেছে যে এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে তোমার নিয়ে ভিজতাম বাইরে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো এখন কি প্রবলেম, ভিজো। পরেও আমার বলতেছে যে একা একা ভিজতে ভালো লাগে না, তুমি আসবা? আমি বলতেছি আচ্ছা আসবো। কোথায় আসবো? ওদের বাসার সামনে, ওর আরেকটা ফ্রেন্ডের বাসা, তুমি ওই বলি সামনে আসো, তোমার নিয়ে আসবো আমরা। পরে আমি গেছি, যাওয়ার পরে ও নিয়ে গেছে ওই ফ্রেন্ডের বাসা। কনস্ট্রাকশনের কাজ চলছে, 5 তলা পর্যন্ত কাজ চলছে এখন। তো 5 তলা ছাদে নিয়ে গেছে। ছাদে নেওয়ার পর অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা ভিজছি, অনেকক্ষণ ভিজছি। ভিজার পর খুব ভালো লাগছিল, অনেকদিন পর মনে হয় একেবারে একটা রিল্যাক্স, খুব খুব এনজয় করছি আমি। ভিজার পর ঠান্ডা লাগতেছিল। 5 তলাটা যে হচ্ছে ওই রুম গুলোর ভিতরে ঢুকে গেছে। তো ভিতরে ঢুকে গেছি মতন ওরা নিচ থেকে একটা তাওয়াল আনানোর ব্যবস্থা করছে, যে ভিজে গেছে ঠান্ডা লাগতেছে। তো একটা তাওয়াল আনছিল মতন মুছে টুছে ওইখানে দাঁড়াইছিলাম। এর মধ্যে কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে যাওয়ার পর ওর ফ্রেন্ডরা ওই পাশে থাকে, সামনে থাকে, দেখতেছে যে কেউ আসছে কিনা, আর আমরা এই পাশে দাঁড়ায় কথা বলতেছি। তো আমি কারেন্টটা চলে যাওয়ার পর আমার ভয় লাগে যে আল্লাহ আমি এইখানে আসলাম, এতগুলা ছেলে না কি চিনি না জানি না, হয়তো কয়েকদিনের মাত্র পরিচয়, এর চেয়ে কয়েকদিনের রিলেশন, এর চেয়ে কত ডিপ রিলেশন থাকলেও মানুষের জীবনে কত অঘটন ঘটে যায়। কেন আসলাম আমি এখানে? আমি যতটুকু না ভয় পাচ্ছি তার চেয়ে বেশি ভয়ও পাচ্ছে। ও আমাকে প্রচুর ভয় পেতো, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো, খুব ভয় পেতো আমার। ওকে, মেয়েরাকে আসলে এটা লাইক করে কিনা? মানে ছেলেরা তাদের দেখে ভয় পাবে, ইনফ্যাক্ট কাছের মানুষ তাদের দেখে ভয় পাবে, হয়তো লাইক করে। না, আমি পরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমার ভয় পেতে কেন? আমি তোমার ভয় পেতাম না, জাস্ট সম্মান করতাম যে আমি যদি তোমার সাথে ভুলেও কোনো ফল্ট করে থাকি তাহলে যদি তুমি চলে যাও, এর জন্য আমি তোমার ভয় ভয় থাকতাম। তারপরে কি হলো ওই সময়টা? ওটা বলেন, ওটা নিয়ে লোকজন খুব বেশি আগ্রহ পোষণ করছে যে ওই সময় কি হচ্ছে, সো রোমান্টিক সিচুয়েশন। তো মানে তাওয়াল নিয়ে আসে, তো তাওয়াল নিয়ে আসে মুছার পর আমি ওখানে দাঁড়াই, আমি ফোনে গান ছাড়ি। ফোনে কোন গানটা ছাড়েন? এমনি গান, মানে অডিও ছেড়ে দেন, অডিও ছাড়ার পরে গান চলে। তো আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় কাঁপতেছি। ও আমার পাশেই এসে বসে, একটা বেঞ্চ থাকে, বেঞ্চের উপরে বসে ওর ফোনটা টিপতেছে। মানে আমিও না মনে হয় যে ওকে জীবনে দেখি নেই চিনি না, ও আমার মনে হয় জীবনে দেখে নেই চিনি না, এরকম একটা সিচুয়েশন। দুজনই লজ্জা পাচ্ছেন প্রচন্ড। আমি ভয় পাচ্ছি, ওর আমি তো চেহারার দিকে তাকাইতেছি না যে ও কি পাইতেছে, ভয় পাইতেছে না হাসতেছে না কাঁপতেছে, আমি ওটা দেখতেইছি না। আমি ভয় পাইতেছি আর খুব প্রকাশ করতেছি যে ওর দিকে আমার কোনো মনে নেই। আমি ফোনে গান ছাড়া ফোন টিপাটিপি করতেছি আর বলতেছি আল্লাহ কতক্ষণ বৃষ্টিটা থামবো, আমি বাসায় যাবো, কতক্ষণ থামবো। আর বলতেছে একটা ছাতা আনো না, আমি বাসায় যাই, একটা ছাতা আনো না। ওরা বলতেছে এখন আমি ছাতা আনতে কই যাবো, আর এত বৃষ্টির মধ্যে তুমি বের হইলেও সমস্যা কেউ দেখলে, তার চেয়ে বরং বৃষ্টিটা কমুক তারপরে যাও।
তো সন্ধ্যার পর আর কি হুম, বিজলি চমকাইতেছে, বাইরে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, ভয় লাগতেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিটা আস্তে কমে গেছে। বৃষ্টিটা কমে যাওয়ার পর আমি বলতেছি যে আমি চলে যেতেছি। মানে আমি যখন যাচ্ছি তখন আমার হাতে টাচ করছে, এই ফার্স্ট হাতে টাচ করছে। টাচ করে মানে আমার হাতটা ধরে টান দিয়ে বলতেছে আমি জাস্ট তোমার কাছ থেকে ঠিক এতটুকুই চাই, এর বেশি কিছু চাই না। তারপর আমি চলে আসছি বাসায়। চলে আসা 2-3 দিন পরে আরেকদিন সন্ধ্যার পর বের হয়েছি, আমাকে একটা বাসায় নিয়ে গেছে, তাও আরেকটা বাসার ছাদে নিয়ে গেছে। ওকে। ফ্রেন্ডদের অনেক ফ্রেন্ড ছিল, সাঙ্গভঙ্গ ছিল, সবাই ওকে খুব ভয় পেতো, সবাই ওরে খুব ভয় পেতো, শুধু আমি ছাড়া সবাই অনেক ভয় পেতো। ও বলতো যে তুমি ছাড়া সবাই আমার অনেক ভয় পায়। তো একটু সন্ত্রাসী টাইপের ছিল। তো একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে, ছাদে নিয়ে গেছে। তো ওই দিনও ছাদে বসে অনেকক্ষণ কথা বলছি। ওই দিন ওয়েদার খুব ভালো, কথা বলছে অনেকক্ষণ। কথা বলার পরে আমি বাসায় চলে আসতেছি। তো আমার বাসার আসার একটু আগে মানে গলির মধ্যে আসার পরে ফার্স্ট আমি চলে আসতেছি, তখন আমার হাত ধরে বলতেছে যাও গিয়া। আমি বলছি হ্যাঁ যাই গিয়া। তো তারপর ও মানে আমার হাতটা ধরে টাই না কাছে নিয়ে ফার্স্ট ও আমার কিস করলো, এই ফার্স্ট। এর মধ্যে ওর সাথে আমার কোনো মানে কোনো টাচ বা এই ধরনের কোনো কিছু হয়নি। হ্যাঁ, ফার্স্ট কিস করলো তো আমিও খুব অবাক হয়ে গেছি, কি করলো কাজটা, মানে খারাপই লাগছিল। আমি বাসায় আসার পর ওর সাথে আর কথা বলতেছি না, 2 দিন যাবো তোর সাথে কথা বললে। তো পরে সরি বললো, সরি বলার পর আবার আমরা কথা বলতেছি। ও এর মধ্যে কার কাছে যেন শুনছিল যে আমার আগে একটা বিয়ে হয়েছে। তো আমার এই কথা জিজ্ঞাসা করানোর পরে আমি বলছি না হয়নি। প্রথমে আপনি অস্বীকার করেছেন? হ্যাঁ, না হয়নি, এরকম কিছু হয়নি। আর আমি ওই বিয়েটা তো মানিই না, আমি কি বলবো যে হ্যাঁ হয়েছে, মানিই না এক কথায়। আমি চাইছিলাম যে ওর কাছে সবকিছু ক্লিয়ারলি বলার জন্য, বাট আমি ওরকম কোন ইয়ে পাইতেছি না যে বললে ও থাকবো না থাকবো। এটা মানে ওকে নিয়ে আপনার মনের মধ্যে একটা ইয়েও হয়ে গেছে যে ও চলে গেলে আপনার জন্য সাস্টেন করাটা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ। আর একই সাথে আপনি খুব তোলাচলের মধ্যেও আছেন যে বলবেন কি বলবেন না। তারপর ও আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে বাইরে যাবা। আচ্ছা যাবো। মানে তখন ও যেটা বলে আমি ওইটাই রাজি, ও যেটা বলে আমি ওইটাই রাজি। বলছে আচ্ছা ঠিক আছে যাবো। তো কোথায়? আচ্ছা কক্সবাজার। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাবো, আগে বিয়ে করতে হবে। আপনি বললেন ওকে যে আগে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে না করলে আমি তোমার সাথে কক্সবাজার যাবো কেন? আশ্চর্য, তুমি কে? আর তোমার সাথে আমার যতটাই রিলেশন হোক এত দূরে যাওয়া তোমার সাথে কখনো পসিবল না। তখন আমি জানতে পারি যে ও পড়াশোনা করে না। কিভাবে জানলেন? ও নিজে থেকেই মানে ওর মুহূর্তে সবকিছু বলে দিয়েছে না, ওর বিহেভে আস্তে আস্তে ফিল হয়েছে যে ও পড়াশোনা করে না। তারপর ও স্বীকারও করছে যে ও পড়াশোনা করে, নিজে থেকেই বলছে। কোন ক্লাস পর্যন্ত পড়েছে নাকি একেবারেই পড়েনি? 9 পর্যন্ত নাকি পড়ছে। তারপর এই কথা হয় যে বিয়ের পর কক্সবাজার যাব। আচ্ছা ঠিক আছে। তো ও রাজি হয়, আমিও রাজি হই। তারপর আমরা একটা মসজিদে কিছু ফ্রেন্ড সময় একটু মসজিদে হুজুরের মাধ্যমে বিয়ে করি। এবং আপনি তখনও জানালেন না যে আপনি বিবাহিত? না, তখন আমি জানাইনি যে আমি বিবাহিত। তো তখন ও শুনে একটু শুনে। তো ওর বাসা থেকে আমার বাসাটা ডিফারেন্স ছিল, আমি যে ছিলাম মাঝখানে 2টা বাসা। তো আমার মনের মধ্যে সবসময় এটা হতো যে ও যেহেতু আমাকে পছন্দ করে, আমার সাথে ওর অ্যাফেয়ার, ওকে আমার সম্বন্ধে খোঁজ খবর না নিছে, আর তাহলে ও কেন বলে এটা যে হ্যাঁ তোমার বিস্টে বিয়ে হলো আমি তোমাকে বিয়ে করবো। একটা প্রস্টিটিউট গালে রেখে কেউ বিয়ে করে ভালো করে না। তো ও সবসময় এই কথাগুলি বলতো, তার জন্য আমার মনের মধ্যে আরো হয়তো যে ও সম্ভবত জানে। তারপর হুজুর আমাদের বিয়ে পড়ানোর পরে কাগজ টাগজ সবকিছুই হয়। বিয়ের পর আমরা কক্সবাজার যাই, আমি ওর সাথে কক্সবাজার যাই। ও তখন আমাকে বিলিভ করে না, জাস্ট করে ঠিক আছে। ওর মনের মধ্যে একটা থাকে যে ওর অনেক শত্রু থাকে, থাকে যে আমি ওর কোনো ক্ষতি টুতি করার জন্য কেউ আমাকে সেট টেট করলো নাকি। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনি যে এত বড় একটা রিস্ক নিলেন, আপনার আগের যে হাজবেন্ড ছিল, হাজবেন্ড আসলে আপনার দিক থেকে না হলো তো যে কাগজে কলমে হয়ে গিয়েছে আপনার সাথে, হাজবেন্ড জোর করেই করেছে, তো সেও তো ব্যাপারটা জানে না তখনও? না, জানে না। তো আপনার কি মনে হয়নি কখনো যে আপনি যে রিস্কটা নিচ্ছেন, যে ঝুঁকিটা নিচ্ছেন, এটা এক ধরনের আপনাকে ডিজাস্টার করে দিবে বা একটা বড় ধরনের সমস্যায় ফেলবে? আমার তখন ওর ছাড়া আমার মাথার মধ্যে কিছুই ছিল না। আর ও যেটা বলতো আমি ওটাই হ্যাঁ, ও যেটা বলতো না করতো ওইটা না। এবং আমার সবসময় ছিল যে যাই হোক আমার ওকে প্রয়োজন আমার। এবং যেটা হয়েছে যে আপনার আশঙ্কা হয়েছে যদি আমি বলি আমি বিবাহিত, যদি ওকে হারাই, এবং সেই কারণে আপনি গোপন করে গেছেন, তাই তো? গোপন করে গেছি। ওকে, যান। তারপর আমরা কক্সবাজার যাওয়ার জন্য বাসে উঠি। বাসে উঠার পরও আমার ফোনটা নিয়ে অফ করে দেয়, কারণ ওর মনের মধ্যে একটা শঙ্কা থাকে যে কেউ আমাকে আবার ওর কাছে পাঠাইলো নাকি, সেট করলো নাকি। কারণ ও বিভিন্ন সাইডে ও অ্যাডজাস্ট। ওকে, তার জন্য মানে আমি ওগুলো কিছুই জানতাম না যে আগে। ও আচ্ছা, বিভিন্ন সাইডে অ্যাডজাস্ট। সুতরাং ওর মনে আশঙ্কা হয়েছে যে কোনোভাবে গোয়েন্দাগিরি করুক বা কোনো ধরনের ক্ষতি করার জন্য ওকে ইনভলভ করে দিল কিনা, হ্যাঁ এই ধরনের। তার জন্য ও তখন মানে
কাবিন করে ইয়ে করে নেই, রেজিস্টার করে ইয়ে করে বিয়েটা করেনি, শুধুমাত্র মসজিদে গিয়ে বিয়েটা করেছে। হুজুর দিয়ে ইয়ে করে বিয়ে করছে যে ও কক্সবাজার যাওয়ার পর শিওর হবে ওকে, যে ও কোনো ক্ষতি করবেন না আপনি। হ্যাঁ, আমরা বাসে যাই, যাওয়ার পরে তো তারপর হোটেলে উঠি। দিন আমরা বিকালে সি বিচে ঘুরি, সি বিচে ঘুরে আসার পর রাত্রে ওর সাথে আমার কথা হয়। মানে তখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ, জি। শরীয়ত মতে হাজবেন্ড ওয়াইফ। তো ফার্স্ট রাত্রে কথা, অনেকক্ষণ কথাটাতে হওয়ার পর তারপর খুব জার্নি করে যাই তো, প্রায় মানে যেখানে আমরা কক্সবাজার পৌঁছানোর কথা সকালে, ওইখানে আমাদের প্রায় 3:30 4টা বেজে যায় কক্সবাজার পৌঁছাতে, এবং যাওয়াটা খুব জার্নি হয়ে যায়, এবং যে পথের মধ্যে বাস নষ্ট হয় অনেক, তার জন্য মানে তোকে সময় লেগে যায় অনেক। হ্যাঁ, খুব ক্লান্ত লাগে, তো আমরা শুয়ে পড়ি। এর মধ্যে ফার্স্ট আমার সাথে রিলেশন, ফিজিক্যাল ইন্টিমেসি বা যেটা বলি শারীরিক সম্পর্ক হয়। তো মানে আমি ওটার জন্য, এটাই ছিল আপনার জীবনের ফার্স্ট ফিজিক্যাল রিলেশনশিপ, রাইট? ওকে। তো আমি ওটার জন্য প্রস্তুত ছিলাম না। কেন প্রস্তুত ছিলেন না? না, আমার মনের মধ্যে এরকম কিছু ছিল না। ইনফ্যাক্ট আপনি একজনকে বিয়ে করেছেন, আপনি তারপর মনের মধ্যে থাকবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, আমি এইভাবে চাচ্ছিলাম না। কিভাবে যাচ্ছিলেন? আমি জাস্ট ওর সাথে কোনো সম্পর্ক ছাড়া আমার একটা মেয়ে ওর এত দূরে যাওয়া ঠিক না, তার জন্য আমি ওরে বলছি যে হ্যাঁ বিয়ে পরে তারপরে যাব। বাট এইভাবে আমার কোনো ইয়ে ছিল না। আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে, অনেক ভয় পাইছি আমি। ভয় পাওয়ার পরে আমি, আচ্ছা, ভয় আপনি ওয়াশরুম প্রসঙ্গে আমরা আসছি, ভয় আপনি কেন পেতেন? মানে ভয় কি আপনি পুরো সিচুয়েশনটাকে পেয়েছেন নাকি ফিজিক্যাল ব্যাপারটাকে পেয়েছেন? কারণ আপনি ডাক্তারি পড়াশোনা করছেন, সো ইউ নো বেটার। ফিজিক্যাল রিলেশনটা চেয়ে আমি সিচুয়েশনটা বেশি ভয় পাইছি। সিচুয়েশনটা আমি বেশি ভয় পাইছি। তো আমি ওয়াশরুমে যাই অনেকক্ষণ কান্না করি, ওয়াশরুমে যাই যে কি করলাম, কি হলো, ঠিক করলাম না ভুল করলাম। আমার মনের মধ্যে সবসময় একটা কনফিউশন থাকতো যে আমি কাজটা কি ঠিক করছি না ভুল করছি। তো বুঝতে পারে যে আমি ওয়াশরুমের মধ্যে কান্না করতেছি। তো আমি অনেকক্ষণ পর যখন দরজা নক করার পর আমি ওয়াশরুমের দরজা খুলি, তো আমার টাওয়াল দেয়। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভিতরে এসে দেখতেছি যে ও হাত কেটে অনেক ব্লাড ইয়ে হয়েছে। তো আমার কাছে আবার অনেক খারাপ লাগে যে ও হাতটা কাটলো আমার জন্য। আমি এই সিনটা তো না করলেও পারতাম না। আমি বুঝতেছিলাম না যে আমি কি করছি, কি করা উচিত, বা আমি ভুল করতেছি না ঠিক করতেছি। শুধু আমার এর মধ্যে আমি একটা জিনিস ফিল করি যে আমি কোনো কিছু না করলে হয়তো বা ও আমার ছেড়ে চলে যাবো। আর ভয় পাইছি, এতটা দূরে গেছি, কখনো যাই নাই ওইখানে, কাউকে চিনি না, তার জন্য অনেকটা ভয় পাইছি। তো তারপর খাবার নিয়ে আসার পর ও নিজে আমার খাওয়াই দেয়। খাওয়াটাও দেওয়ার পর মানে আমার ইয়ে করে যে সরি, তুমি যে এরকম কান্নাকাটি করবো আমি বুঝি নাই, এটা করে তারপর ইজি হয়ে যায়। তারপর মানে ও আমার অনেক বুঝায়, কান্নাকাটি করে। আমি তারপর ঘুমায় যাই। আমি মানে ঘুমায় যাওয়ার পর ও যে হাত কাটে, তখন আমি দেখি যে হাত কাটে ব্লাড ব্লিডিং হইতেছে। তারপর আমি ওটার ওয়াশ টশ করি, মুছে টুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমার কাছে, তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আসলে মনে হয় ও ইচ্ছাকৃত ভাবে কাজটা করে নেই, করলে কি আমি আমার কষ্ট পাওয়াতে কি ও হাত কাটতো। তারপরে ও এখানে থাকি, 4-5 দিন থাকি, আমরা খুব এনজয় করি। তারপর এনজয় করলেও ওর মধ্যে একটা মানে কনফিউশন থাকে। আমার মনের মধ্যে তো সবসময় একটা ইয়ে যে আমি কি করতেছি, কোথায় যায় দাঁড়াবো আমার জীবনটা, আমি কি করতেছি এটা। আর আমার মনে হয় যে আমার চোখ বুঝলে শুধু আমি ওরে ফিল করতে পারি, আর কিছুই না। তখন আমি ফিল করতে পারতেছিলাম যে ও যদি যতটা খারাপই হোক আর যতটা পড়াশোনা না করুক, যাই করুক, তারপর আমার মনে হয় যে আমার জন্য ওরে প্রয়োজন। আমি এটা ফিল করতেছি, খুব খুব ফিল করতেছি। হ্যাঁ, আমি দেখি যে ও খুব কান্নাকাটি করতেছে। তো আমি ওরে জিজ্ঞাসা করি যে কেন কান্নাকাটি করতেছো। তখন ও আমার বলতেছে যে আমি তোমার অনেক লাভ করি, অনেক ভালোবাসি, কিন্তু বাট যদি আমি তোমার না পাই এজন্য অনেক কান্নাকাটি করে ও, যে আমি তো আমার ফ্যামিলির কিছুই জানাইনি যে এরকম ইয়ে করতেছি। এর মধ্যে আমরা হিমছড়ি, মহেশখালী অনেক জায়গায় ঘুরি, খুব এনজয় করি। তার মধ্যে আমার মনের মধ্যে সবসময় একটা ও আমার জিজ্ঞাসা করতো কি চিন্তা করো তুমি, এত কি চিন্তা করো, এত কি চিন্তা করো। তারপর আমি বলতে পারতাম না যে আমি এই ব্যাপারটা চিন্তা করতেছি। আমার মনের মধ্যে সবসময় ইয়ে হতো যে ও আমার ছেড়ে চলে যাবো তাহলে। তো তারপর আমরা ঢাকা চলে আসি। আসার সময় সারা বাসের মধ্যে আমি মানে খুব আমার পেইন ফিল হইতেছিল, পেটে অ্যাবডোমেনাল পেইন হচ্ছিল, আমার পেট ব্যথা করতেছিল প্রচুর। কেন যেন আমার খুব খারাপ লাগতেছিল এবং আমার মনে হইতেছিল যে আমি জীবন থেকে মনে হয় অনেক কিছু হারাই ফেলতেছি। আস্তে আস্তেই মানে সারা রাত্র আমি ইয়ে করি যে আমি আর ওই বাসায় থাকবো না, যে যেভাবেই হোক আমার এই ওকে পাইতে হলে আমার এই ওয়েটা থেকে বের হয়ে আসতেই হবে যেভাবেই হোক। আমি কক্সবাজার যাওয়ার পরেই ওই ছেলেটা জানে যে আমি ওর সাথে কক্সবাজার গেছি বা ওর সাথে আমার রিলেশন। শুনে তখন যে
মানে দারোয়ান, তারপরে এলাকার লোকজন বলে যে আপনাদের বাসায় যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তো ওই ছেলেটার সাথে রিলেশন। ওকে। তখন ও সবাই পাবলিশ করতে থাকে যে আমি ওর ওয়াইফ, এটা পাবলিশ করতে থাকে। তখন আমি কিছুই জানি না। তো আমি আসার পর আমি তো সকালবেলা এসে আমি দুপুরে এই বাসা থেকে বের হয়ে আসি। আপনার আগের হাজবেন্ডটা এখন পাবলিশ করতে শুরু করলো যে আপনি তার ওয়াইফ। বের হয়ে আসে আমি ওরে ফোন দিই যে আমি বাসা থেকে বের হয়ে আসছি। পরে বলতেছে কেন তুমি বাসা থেকে বের হয়ে আসছো? আমি বলতেছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তখন আমি কিন্তু বলি নাই, শুধু একটু বলছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তো আসার পরে ও বলতেছে তাহলে এখন কোথায় যাবা? অনেক মানে ঘুরতেছি আমরা, কোথাও থাকার জায়গা ম্যানেজ করতে পারতেছি না। কি আসছে রুমেল? হ্যাঁ, পরে আমরা ইয়ে করলাম, আমি আমার খালার বাসায় চলে যাই। তখন আমি ওরে প্রেশার ক্রিয়েট করতে থাকি যে তুমি তোমার ফ্যামিলিতে জানো, তুমি তোমার ফ্যামিলিতে জানো, যেহেতু আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তো তুমি তোমার ফ্যামিলিতে জানো। তো প্রেশার ক্রিয়েট করার পরে ওর বোনেরে জানায়। তো বোনেরা জানানোর পর ওর বোন আমার সাথে দেখা করার কথা বলে। তো ও এটা বলে না যে বিয়ে হয়ে গেছে, ওটা বলে না, জানতে যে পছন্দ করে। তো আমার ওর বোনের কাছে নিয়ে যায়, দেখাটা হয়, কথাটা হয়। পরদিন 15 জুন ওর বার্থডেতে ওর বোনের বাসা আমাকে ইনভাইট করার পর আমি ওর বোনের বাসায় যাই। সবাই খুব ইজি মাইনা নেয়, সবাই বুঝে না আসলে যে রিলেশনটা এত ডিপলি, এটা কেউ বুঝে না, মনে করে যে হয়তো বা থাকবে কি থাকবে না, ফ্রেন্ডশিপ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাইনে নেয় ইজিলি। তো ওর বোনের বাসায় যাওয়ার পর ওই বাসায় দুপুরে আমি লাঞ্চ করার পর বিকালে ওর বোনের হাজবেন্ড, ওর যে দুলাভাই, করে না, সাপোর্ট করে না। তো বিকালে আমি কেক টেক কাটার পর সন্ধ্যা রাত্রেও আমার দিতে আসে। তো দিতে আসার পর আমার খালতো ভাইয়ের সাথে ওর ইন্ট্রোডিউস হওয়ার পর আমার খালতো ভাই ফিল করে যে এটা হলো কারণ যে ওই বাসা থেকে কেন চলে আসছে। এটা আমার খালতো ভাইয়ের সাথে আমার আগে যে হাজবেন্ড ছিল ওর সাথে খুব ভালো রিলেশন ছিল। আমার খালতো ভাই করে কি ব্যাপারটা আমার ফ্যামিলিতে জানিয়ে দেয়। আমার বাড়ি থেকে আমাকে ইমিডিয়েট বাড়িতে যাওয়ার জন্য ফোন করে, আমার আব্বু অসুস্থ বলে। তা আমি বাড়িতে যাই। এই গেলেন কতদিন পরে গেলেন? 1 বছর 4 মাস। ওকে। আপনার ফার্স্ট হাজবেন্ড যাকে বলছেন আপনি, সে এই ঘটনার পর থেকে কোনো সিন ক্রিয়েট করেনি? কারণ সে তো সন্ত্রাসী ছিল এক ধরনের। ও তো মানে গ্রামে থাকতো, শহরে ওর ততটা প্রভাব নেই। ও মানে খুব ঠান্ডা মাথায় করতো, কাজগুলো করতো, কোনো মানে করতো না, ও করছে যে একই এলাকার মধ্যে যখন ঘটনা, তো আমি যদি এটা পাবলিশ করে দিতে পারি ও আমার ওয়াইফ, তাহলে ও এখানে কখনো এস্টাবলিশ হতে পারবে না। কক্সবাজার যাওয়ার কিছুদিন আগে হঠাৎ করে ও যখন মানে আস্তে আস্তে শুনতে থাকে, তখন ও ওই ফ্ল্যাটটা ছেড়ে ওর মাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে একটা টিন শেড বাসা নেয় ওইখানে, আপনারা যেখানে থাকতেন ওখানে টিন শেড বাসা নেয়। তো ওই বাসায় আমার ওর সাথে উঠতে এখন বাধ্য। ওই বাসায় উঠি, 1 রুম বাসা, তো মানে যাতে সবাই জানতে পারে যে আমি ওর ওয়াইফ, এরকম একটা করে। ওই বাসায় আমার মনে হয় 7-8 দিন থাকা হয়। তারপর তো আমি কক্সবাজারে চলে যাই। কক্সবাজার যাই আমি 6 তারিখ, আসি আমরা 12 তারিখ। তো আপনি যেটা বলছিলেন যে আপনার বাবার বাসায় গেলেন 1 বছর 4 মাস পর, সেখানকার থেকে আমরা শুরু করেন। না, আমার বাড়ি থেকে করে যে আমার আব্বু অসুস্থ, বাড়ি যাওয়ার জন্য বলে যে আমার কাকা, আমার যারা আছে সবাই বাড়ি যাচ্ছে। তো আমি কয়েকজনের কাছে ফোন দিই, কেউই জানে না আমার আব্বু যে অসুস্থ। তারপর মানে হঠাৎ করে শুনে আমি আর করতে পারি না, আমি আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো কিছুক্ষণ পর আবার সবাই ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তোমার আব্বু অসুস্থ। তো আমার কাছে ব্যাপারটা খুব লাগে। তা আমি ওরা বলতেছি যে আমার এইভাবে বাসায় বাড়িতে নিয়ে যেতেছে। আমি ওর সাথে হোস্টেল খুঁজতেছি তখন। তো বাড়িতে যেতে হবে, আমি বাড়ি যাওয়ার জন্য দুপুরে আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছি। ও রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে, আমি চলে আসতেছি, ও কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগতেছে তখন যে সেই জানুয়ারি মাস থেকে ওর সাথে আমার হইতেছে, কিন্তু কখন আমি একটা দিন মনে হয় ওরে ছাড়া ওর সাথে আমার দেখা হয়নি, এরকম যায়নি। ও যখন রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি যাব না। তারপর আমি বাড়িতে যাই। যখন আমি লঞ্চে উঠার পর মানে কিছুটা যাওয়ার পর আমি জানতে পারি যে আমার খালতো ভাইটা ফিক করে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। তখন আমার মানে লঞ্চের মধ্যে বলতেছে যে তুই যে কাজটা করছো কাজটা কি ঠিক? আমার খালতো ভাইটা আমার চেয়ে ইমিডিয়েট 6 মান্থের ছোট। তো ও যে আমাকে লাইক করতো, পছন্দ করতো, সেটা আমি কিছুই জানতাম না। আমি হঠাৎ দেখতেছি ও আমার পা ধরে বলতেছে যে আমি তোর অনেক ভালোবাসতাম, তুই যে এই কাজটা করবি আমি কখনো বুঝিনি। হ্যাঁ, আশ্চর্য হয়ে যায় যে ও কি বললো এটা। পরে আমি বলছি কি কা? পরে বলতেছে তুই এইরকম একটা ছেলের সাথে করতেছ, করতেই পারি, এটা আমার লাইফ। Let me ask you one thing. আপনার কি ফার্স্ট লাইফটা সম্পর্কে জানতো না? যে হ্যাঁ জানতো। তারপরে এবং ফার্স্ট লাইফটা আমার যতটুকু
যতটুকু মানে সাপোর্ট করার ও আমার তখন করতো, যে এইভাবে এইভাবে তুই বাইরে আসবি ওইখান থেকে, এইভাবে এইভাবে ইয়ে করবি। ওর সাথে আমার সাথে জাস্ট একটা ফ্রেন্ডের মতো ছিল আমার খালতো ভাইটার সাথে আমার সাথে। ওকে, যখন দেখলো যে আপনি বাইরে হয়েই গেছেন অন্য একজনের সাথে, তখন গিয়ে সে আপনার পা ধরতেছে যে না তুই এটা করতে পারবি না। ওকে, হ্যাঁ, এবং আমার ফার্স্ট লাইফে মানে যত সমস্যাগুলি সিনক্রেট করছি আমি ওই বাসায় সবটা ওর ইয়াতে করছি। ওকে, লেট মি, আমার মনে হয় গল্পটা অনেক জটিল হয়ে গেছে আমাদের শ্রোতাদের কাছে, আমি একটু পরিষ্কার করে দিতে চাই। বন্ধন ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম যে ঘটনাটা ঘটেছে তার জীবনে, ছায়ার জীবনে, সেটা তো আপনারা জানেনই যে জোরপূর্বক, এবং জোরপূর্বক ওর কোনো যাওয়ার কোনো গতি ছিল না, এবং যে কারণে সে ওই ছেলের সাথে এতদিন পর্যন্ত থেকেছে, ওই বাসায় থাকতে হয়েছে তার। এই থাকা অবস্থায় সে তার খালাতো ভাইয়ের কাছ থেকে ফুল সাপোর্টটা পেয়েছে, এবং খালাতো ভাই বলেছে কিভাবে কিভাবে বাসা থেকে বের হয়ে আসবি, কিভাবে কিভাবে তুই আমার এই কাজটা করবি ওই কাজটা করবি, ফুল সাপোর্টটা সে পেয়েছে। যখন ছায়া একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে এবং একটা ছেলেকে নিয়ে অলরেডি বের হয়ে গিয়েছে, ঠিক সেই মোমেন্টে খালাতো ভাই তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ খালাতো ভাইয়ের উদ্দেশ্য ছিল তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা, এবং খালাতো ভাই তাকে লাভ করতো। ঘটনার ইকুয়েশনটা এখন এরকম। চলুন তারপর মানে ওর কথাগুলো শুনে আমি সব অবাক হয়ে গেছি। ও বলতেছে যে তুই যে কাজটা করছো, যে ছেলেটার সাথে তোর অ্যাফেয়ার, তোরা কখনো ইয়ে করবো? পরে আমি বলতেছি হ্যাঁ করবো। তখনও কিন্তু ও জানে না যে আপনি ম্যারিড না, তো আমি বলতেছি যে হ্যাঁ করবো। পরে বলতেছে যে, পরে ওর সাথে আমার সাথে অনেক কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে তো সকালবেলা বাড়ি যেয়ে আমি ওরা অনেক রিকোয়েস্ট করি যে তুই বাড়িতে কাউকে এই কথাটা বলবি না, বাড়িতে কাউরে এই কথাটা বলবি না। পরে আমি বাড়িতে যাওয়ার পর ও সাথে সাথে ব্যাপারটা আমার বোনের সাথে শেয়ার করে, এবং আগে থেকেই হয়তো ওই যে রাত্রে ওর সাথে ইন্ট্রোডিউসটা আমার মনে হয় রাতেই ফোনে ও ব্যাপারটা শেয়ার করছিল, এবং শেয়ার করার পরেই বাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য ইয়ে হয়েছে। আমি বাড়িতে যাওয়ার পরে আমার জিজ্ঞাসা করে যে এরকম যে সত্যি তোর সাথে ওই ছেলের সাথে রিলেশন? পরে আমি বলি যে না, আমার সাথে এরকম কোন ছেলের সাথে, কারণ আমি জানি যে ওইখান থেকে আমার আসতে হলে এটা আমার যেভাবে হোক চাপাই যেতে হবে। তো তারপরে কি করে আমার ফোন থেকে ওই নাম্বারটা, রুমেলের নাম্বারটা আমার বাড়ির সবাই সেন্ড করে দেয়, এবং তখন বাড়ি থেকে রুমেলের ফোন দেয়। ফোন দিয়ে রুমেলের বলে যে তুমি কি জানো ওর যে আগে একটা বিয়ে হয়েছিল? মানে আমার বাড়ি থেকে ইয়াটা ছিল এরকম যে আমার আগের হাজবেন্ডের সাথে কাট করে এখান থেকে আমাকে একেবারে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পরে যে আমি বাহিরে যাই, কিছু বাহিরে ইয়ে করে আসবো, আসার পর এস্টাবলিশড ভাবে ইয়ে করার জন্য। কিন্তু আমার খালতো ভাই ওটা ইয়ে করে যে ওই ছেলেটা পড়াশোনা করে না, বা দেখতে ইয়ে না, দেখতেও ততটা ইয়ে না, রুমেল ঢাকার ছেলে, তার জন্য সব দিক দিয়ে ওকে ডিসলাইক করানো, মানে আর আমার খালতো ভাইটা সবাই খুব পছন্দ করে, আমার ফ্যামিলি ছাড়াও সবাই খুব পছন্দ করে ওরে। আমি ওরা অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে তুই বাড়িতে বলবি না। ও কি করছে, বাড়িতে যা ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর রুমেলের ফোন করছে। আমার মা ফার্স্ট ফোন দেওয়ার পর, রুমের ফোন রিসিভ করার পরে বলতেছে আমি মানে আমার আগের হাজবেন্ডের বলতেছে যে আমি ওই লোকটার শাশুড়ি। তো অবাক হয়ে গেছে যে কি বলতেছে। তো ও মা বলেই কথা বলছে, কথা বলার পরে মানে আমার বাড়ি থেকে বলে দিচ্ছে যে আমি ম্যারিড। তো আমার জিজ্ঞাসা করছে যে তুমি কি সত্যি ম্যারিড? আমি বলছি না, আমি ম্যারিড না। কখন আমি বিশ্বাসই করি না যে আমি বিয়ে করছি, বা আমার এরকম আমার ইয়ে ছিল যে ওরা আমি সবকিছু একদম সুন্দরভাবে বুঝাই বলবো। এইভাবে বললে তো পরে বলতেছে যে সত্যি তুমি ম্যারিড না। আমি একটু গিয়েছিলাম যে আমি যে কাজটা করিনি আমার পক্ষ থেকে, এটা রিলিজিয়াস পার্সপেক্টিভে এটা বিয়ে না, এটা হওয়া সম্ভব না, এবং কোনোভাবেই আমার মনের মধ্যে এইটুকু গিয়েছিল যে আল্লাহ আমাকে কখনো এর জন্য শাস্তি দিব না, কারণ আমি তো ইচ্ছাকৃত ভাবে কিছু করিনি। তো বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি পরদিনই আমি বাড়ি থেকে খুব তোড়জোড় করে আমি ঢাকা আসতেই হবে, পরদিনই আমি চলে আসি ঢাকা। এক কথায় পালাই চলে আসি ঢাকা, বাড়ি থেকে পালাই চলে আসি, দুপুরবেলা পালাই চলে আসি। আসার পর পরদিন সকালে আসি, আসার পরে আমার মনের মধ্যে কেনই যেন একটা এক্সট্রা সাহস হয়ে গেছিল যে আমি তো এই কাজটা করিনি, তো আমি অন্তত আল্লাহর সাপোর্টটা তো কম। তো আমরা তখন বলতেছো মিথ্যা হলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, এটা হইব ওইটা, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। এইভাবে বলিনি যে আমার বিয়ে হয়নি, আমি ওরে বলছি যে না আমি কাউরে বিয়ে করি নাই। ওকে, দিস ইজ দ্য নোট অফ লাইন। ও বলেছেন আমি কাউকে বিয়ে করি নাই। আমি কিন্তু এটা বলতে পারতাম যে আমি আমার বিয়ে হয়নি, আমি কিন্তু এটা বলিনি। আমি বলছি যে আমি কাউকে বিয়ে করি নাই, কারণ আমি ওই রেখে দিছি যাতে আমি ওরে বলতে পারি পরে। ওকে, তারপর ও বিলিভ করার পর আমার হোস্টেলে উঠায় দেয়। ওই দিনই হোস্টেলে উঠায় দেওয়ার পরে আমি তখন আমার কলেজ অফ, পড়াশোনা থেকেও আমি অনেকটা ইয়ে হয়ে গেছি। আমি তো ওর সাথে ঘুরতেছি, ইয়ে করতেছি, খুব এনজয় লাইফে। মানে ওরা আমার মতো হ্যাপি পারসন নাই। ও মানে এতটা ভালো হয়ে গেছে, ওর আগে যে অ্যাডিক্টেড ছিল, নেশা করতো, ওগুলো সব ছাড়িয়ে দিতেছে। কি নিত আমাকে একটু বলেন তো সম্পর্কে, ও কি ধরনের নেশা করতো? ও আগে ইয়াবা নিত,
ইয়াবা নিত। এমনিতে ও সব প্রকার নেশা করার ওর অভ্যাস আছে। আচ্ছা, আর এমনিতেই ওর যেটা বলছিলেন যে সন্ত্রাসী টাইপের ছিল, মানে কোনো ঝামেলা ছিল? হ্যাঁ, ও বলছিল আমারে যে ওর আউটসাইডে কিছু প্রবলেম আছে। সেগুলো কি আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। ওকে, মানে ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস অর নট? নট। আপনি শেয়ার করতে চাচ্ছেন না। না? আমরা ধরে নিচ্ছি ও যাকে ভালোবাসে রোমেল, সে এমন একটা জগতের সাথে জড়িত যেটার সাথে আসলে সাধারণ মানুষের ভালো চোখে দেখার কথা না, কিন্তু ও যে জায়গাটা থেকে রোমেলকে দেখে সেই জায়গাটা অনেক পবিত্র একটা জায়গা। আমরা সেই জায়গাটা থেকে দেখতে চাই রোমেলকে, এবং ও চেষ্টা করে যাচ্ছে রোমেলকে ভালো করার জন্য, এবং রোমেলও সেই জায়গাটা থেকে ভালো হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিল। আমরা এই পজিটিভ জিনিসটাকে হাইলাইট করতে চাই। চলুন তারপর। তো দেখা যেত আগে প্রচুর পরিমাণে স্মোক করতো। যখন আমার সাথে এরকম ডিপ রিলেশন যাচ্ছে, ও তখন দিনে 2-3টা সিগারেট খাচ্ছে, মানে তাও আমাকে বলে বলে খাচ্ছে। না, আমি চাচ্ছি যে ওর লাইফটা আমি এইভাবে করে দেব যাতে ও কখনো এটা করতে না পারে যে আমি আগে একটা বিয়ে হয়েছে তার জন্য ও আনহ্যাপি না। আমার সবসময় চিন্তা থাকতো যে আমি যদি কোনো একটু ভালো করি তার চেয়ে বেটার যাতে ও করতে পারে। আমি সবসময় এটা ফিল করতাম যে আমার ফ্যামিলিটা আমার কাছে ফ্যামিলি না, ওর ফ্যামিলিটা যাতে আমার কাছে ফ্যামিলি। আপনাকে তখন খরচটা দিত কে? আমার কাছে আমি বাড়ি থেকে আসার সময় কিছু টাকা ছিল, তারপর ও বিয়ার করতো। এখানে আমি ও টাকাটা পেত করতে? হ্যাঁ, ওর টাকাটা ওর অনেক রিচ ফ্যামিলি। কয় ভাই বোন ছিল ওরা? এক ভাই এক বোন। ও একা ছিল? একা ছিল। বাবা কি করতেন? বাবা মারা গেছে। সো ও কি বড় ছিল? ও ছোট ছিল, বোনের বিয়ে হয়ে গেছে। বুঝতেই পারছেন তার জন্য টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি হোস্টেল থেকে পড়াশোনা করতেন? হ্যাঁ, পড়াশোনাটা তখন আমার অফ আছে, আমার কলেজ অফ। রেজাল্ট হয়ে গেছে। রেজাল্ট হওয়ার পর আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, আমি মেডিকেলের মধ্যে সেকেন্ড পজিশনে আসছি। এত কিছুর পরেও সেকেন্ড পজিশনে আসছি। আমরা বারবার একটু ইন্টারাপ্ট করছি, কারণ যে আপনার ফার্স্ট যিনি জোর করে আপনাকে বিয়ে করলেন, ওনার অ্যাক্টিভিটি ওই সময় কি ছিল? উনি কি করছেন? উনি তখন ফোন দিচ্ছে, ফোন দিয়ে এটা ওটা বলছে, করছে, বাট কখনো আমার সামনে আসছে না। রোমেলকে ট্রাই করেছে? রোমেলকে ফোন দিয়ে কথা বলেছে? না, আমার ফোনে ফোন দিয়ে কথা বলছে। রুমেলের সাথেও আমার ফোনে ফোন দিয়ে কথা বলছে, বাট ও কখনো সামনে আসছে না। আমার ইচ্ছা ছিল যে ও যদি কখনো সামনে আসে তাহলে আমি সবটা সামনে ক্লিয়ার করে দেব। আমি তার জন্য বারে রুমেলকে বলতাম, মানে তখন তো ও জানতো না। তখন ওই ছেলেটা মানে বলতো, তখন আমি তো বলিনি, ওই ছেলেটা বলতো। তখন আমি বলতাম যে আচ্ছা, ওই ছেলেটা তুমি সামনে আসতে বলো। সামনে আসার পরে আমি বুঝছিলাম যে ওই ছেলেটা যদি সামনে আসে, সামনে আসার পরে আমি সব ক্লিয়ার। আপনারা খুব সুন্দর একটা সময় পার করছিলেন দুজনে মিলে। হ্যাঁ, ওখান থেকে শুরু করতে চাই। হ্যাঁ, খুব সুন্দর যাচ্ছিল। এর মধ্যে আমি রোজার ঈদে আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর মানে আমার ফ্যামিলি থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো একদিন ওর সাথে আমি ফোনে কথা বলতেছি, কথা বলার সময় মানে একটু ঝগড়া হচ্ছে। তো ঝগড়া হচ্ছে মনে আমি ওরা বলতেছি যে নিজের ওয়াইফের সম্মান দিতে পারো না, কথাগুলো বলতেছি। আমার আম্মু আরেক রুম থেকে শুনতেছে, আমি জানি না যে শুনতেছে। তো আমার আম্মু আমার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপারটা কি। পরে আমি চুপচাপ ছিলাম। তো চুপচাপ থাকার পর আম্মু আমাকে অনেকক্ষণ বকাবকি করলো। তো আমি পরে ওরে ফোন দিছে মনে আমি বলতেছি যে তোমার জন্য আমি আজকে এতগুলি বকা শুনলাম। পরে ও আমার মার ফোনে ফোন দিছে মনে আমার মা বলতেছে যে ব্যাপারটা কি আসলে তোমাদের। তো আমার মাকে বলতেছে যে আপনারা কেউ ওর সাথে খারাপ বিহেভ করবেন না। পরে বলতেছে তুমি এই কথা বলতেছো না? তো ও বলতেছে যে ও আমার ওয়াইফ, আপনারা ওর সাথে কেন খারাপ বিহেভ করবেন? তো আমার মা বলতেছে ও যে তোমার ওয়াইফ, এটা কাগজপত্র আছে তোমার কাছে? পরে বলতেছে হ্যাঁ আছে। তো আমার মা বলতেছে যে কত টাকা বিন করে তুমি আমার মেয়ের বিয়ে করছো? পরে ও বলতেছে 50 লাখ টাকা। সত্যি করে বলো, তোমার সাথে ওর বিয়ে হয়েছে? পরে বলতেছে হ্যাঁ, ওর আমার সাথে বিয়ে হয়েছে। আপনারা ওর ইচ্ছাগুলো আটকে রাখতে পারবেন না, আমি কিন্তু জোর করে হলো ওর কাগজপত্র দেখায় আইনের ব্যবস্থা নিয়ে ওরা নিয়ে আসবো। আমার জিজ্ঞাসা করছে মতো আমি বলতেছি হ্যাঁ হয়েছে। আস্তে আস্তে চুপচাপ হয়ে গেছে এবং চাইতেছে যে ওর সাথে ফেস টু ফেস দেখা করে কথা বলে করার জন্য। পরে রোজার ঈদের পরে আমি ঢাকা চলে আসছি। আমি আসার পরে আমরা সিলেট যাই ঘুরতে। ওর ফ্যামিলি থেকে জান না যে আমার নিয়ে সিলেট যায়, তখনও জান না যে হয়। তো আমি সিলেট থেকে আসার পরে এখন বলি যে তুমি তোমার বাসায় বলো যে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। তো ওর বাসার কিছুতে এটা বলতে পারে না। আমি ওর বাসায়ও যাই, তখন ওর বাসায়ও যাতায়াত করি। ফ্যামিলির সবার সাথে আমার সাথে পরিচয় আছে। তো আমি একদিন ওর বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমার সামনে ওর বোনের আমি সিরিয়াসলি বলি, বাট ও হাসতেছে। তো ওর বোন এটাও ততটা সিরিয়াসলি নেয় না। কিছুদিন পরে আমার আব্বু আম্মু ঢাকা আসে। আমার মার সাথে ফেস টু ফেস দেখা করার পরে আমার মা বলছে ওরা যে তুমি কি করতে চাও এখন? তো কি করে ও আমার বলে যে কাগজপত্র করে আমরা কাজী দিয়ে করি, রেজিস্ট্রেশন করি। আচ্ছা ঠিক আছে, ওকে। অগাস্টের 12 তারিখ আমরা বিয়ে করি। ও বলে যে 1 লাখ টাকা কাবিন করবো। আমি সেটাই রাজি হয়ে যাই, কারণ আমার মনের মধ্যে কোনো টাকাটা কোনো ফ্যাক্টই ছিল না। ও বলে যে 1 লাখ টাকা কাবিন করবো, আমি ওকে ডান 1 লাখ টাকা কাবিন। ওরা যেভাবে করছে, ওর ফ্রেন্ড নিয়ে গেছে, যেভাবে করছে ওইভাবে। তো বিয়ে করার পরে ও এখন আর আমার বাইরে রাখবো না, ওর বাসায় নিয়ে যাবে।
তো আমি চাইছিলাম যে তখন কিছুদিন বাইরে থাকি এবং ওর সাথে আমি ব্যাপারটা শেয়ার করি, কিন্তু ও খুব তো জোর করে বাসায় নিয়ে যাওয়ার জন্য ওর দুলাভাই ওরে বলে যে বিয়ে যখন করছো তখন বউ বাইরে রাখবা কেন। ওর বোন এর আগে আমার ফোন দেয়, বাসায় যাওয়ার আগে ওর বোন আমার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুমি আইসো না বাসায়, তুমি আইসো না, ও কোনো কাজ করে না, তোমার কি খাওয়াইবো, তোমার খাওয়াইতে হইলে আমাকেই খাওয়াইতে হইব, তুমি এখন আইসো না। আমি তখন মনে মনে ফিল করতেছিলাম যে ও যদি কিছু নাও করতে পারে কখনো, আমি তো করতে পারবো। ও যদি কিছু নাও করে, আমি ওর মতো ওর ফ্যামিলিতে বিয়ার করা আমার পক্ষে কোনো ইয়ে হবে না, যেহেতু আমি ইয়েটা কন্টিনিউ করতেছি এবং আমার রেজাল্টটা এত ভালো, তো আমার এটা কোনো প্রবলেমই হবে না। তো ও নিতে আসে আমারে হোস্টেলের ওইখানে, তো আমি যাই ওর সাথে, বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ওর মা কিছুতেই আমার সাথে ইয়ে করতেছে না। তারপর ওর বোন আসে, তো মোটামুটি ভাবে তো মাইনে নেয়। তখন ওর সাথে আমার থাকতে দেওয়া হয় না, আমি ওর মার কাছে থাকি, ওর রুমে থাকে। তো এটা ওর কাছে অনেক ইয়া লাগে যে আমি এই পাশে থাকি। ও বারে বারে আমার কাছে ডাকে, আমাকে রাতে 12টার দিকে ডাকে, তো আমি ওর রুমে যাই। ও ফুল সাউন্ডের গান ছাড়ে রুমের মধ্যে, ফুল সাউন্ডের গান ছাড়ার পর ও আমার সাথে কথা টথা বলে, তো অনেকক্ষণ ওই রুমে থাকি। মানে থাকি কি হাজবেন্ড ওয়াইফ রিলেশন। হ্যাঁ, তারপর আমি বলি যে মা কি মিন করবো, আমি চলে যাই। ও বলতেছে না তুমি এখানে ঘুমাও, প্রবলেম নাই। আমি বলতেছি না আমি চলে যাই। পরে আমি মানে মার রুমে চলে আসি, মার কাছে ঘুমাই। তো এভাবে 3 দিন চলে যায়। 3 দিন পরে ওই এলাকার লোকজন আস্তে আস্তে জানতে থাকে, মানে সবাই তখন যখন বউ দেখতে আসে সবাই আস্তে আস্তে এইভাবে, তো আস্তে আস্তে ওই এলাকার লোকজন জানতে পারে যে আমার সাথে ওর বিয়ে হয়েছে। তো এলাকার লোকজন বলে যে এই মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে, এরকম ইয়ে করে। মানে ওই বাসায় কেউ এটা খুব স্বাভাবিক ভাবে তো মানে মানেই না, খুব অস্বাভাবিক হয়ে যায় সবাই, অস্বাভাবিক হয়ে যায়। তারপর আমি ওরে বলি যে তুমি কি চাও, তুমি আমার রাখতে চাও নাকি, রাখতে চাইলে চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, সবকিছু সিচুয়েশন ঠিক হয়ে গেলে তারপর চলে আসবো। ওরা আমি এটা বলি, ও আমার ফুললি সাপোর্ট দেয়। আমি যে কোনো একটা কিছু করব বা সবাইকে আমি কিছু বলবো বা কোনো একটা, ও আমার সবসময় চাপায় রাখে এবং ওটা ফুললি সাপোর্ট দেয় যে না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওর উপরেই আমার 100% ভরসা থাকে। হইতেছে আমার বাড়িতে ফোন করছে, ওর বোন দুলাভাই ফোন করছে। ফোন করে নাকি আমার বাড়িতে অনেক হুমকি টুমকি দিয়ে থ্রেট করে যে আমি এখানে আসছি, আমার যে কোনো একটা প্রবলেম করবো, আমার এসে নিয়ে যাওয়ার জন্য ইয়ে করে। তো আমার বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করে যে ওর সাথে কিছু করে না, আমরা ওরে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, আমরা আসতেছি। তো আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি পার্সনরা আসে, আমার মা আসে। 20 সেপ্টেম্বর আমার বার্থডে, ওই দিন সন্ধ্যার পর তো ওর বাসায় সবাই খুব বাজে ভাষায় বকাবকি করে, অনেক বাজে কথা বলে। এগুলো আমার কাছে অনেক খারাপ লাগে, কিন্তু আমি তারপরেও মানে কানে নেই না কোনো কথা, এরকম চুপচাপ ওর রুমের মধ্যে বসে থাকি। 3 দিন যাবত আমি চুপচাপ ওর রুমের মধ্যে বসে থাকি। ও বাইরে থেকে আসার পরে আমি বলি যে তুমি কি আমার নিয়ে চলে যাবা নাকি কি করবা, তুমি কি করতে চাও। ও বলতেছে তুমি কোনো কথা বলো না, চুপচাপ থাকো, কোনো সব ঠিক হয়ে যাবে। তো ওই রুমে যায়, ওর মার রুমে যায়, সবার সাথে অনেক রাগারাগি করে। মানে তখন আমার একটা ভিত্তি হয় যে না ও মনে হয় ঠিক আছে। তো এটা সম্পূর্ণ যে ফিক ছিল, সম্পূর্ণ ফিক করে আমি বুঝতেই পারি না। তো রাত্রে আমি ওরা অনেক রিকোয়েস্ট করি যে দেখো আমার তোমার ছাড়া পসিবল না। ও এর মধ্যে বলা হয়নি একটা কথা, এর মধ্যে আমার কানাডার ইয়ে হয়ে যায়, মানে কিছুদিন 1 সপ্তাহের মধ্যে আমি কানাডা চলে যেতে পারি, আমার ভিসা প্রসেসিং সবকিছু ওকে হয়ে যায়। তো আমি ওরে বলি যে ধরো আমি যদি স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাই তো তুমি কি করবা। আমি জীবনেও যাইতে দেব না, আমি ওর একটা কথাই জীবনে যাইতে দেব না, ওই একটা কথা অফ হয়ে যাই। আমি আর কানাডা যাওয়ার দ্বিতীয়বার নাম করি না। আমার লাইফের সব চরম ভুল এই জায়গায় যে আমি ওইটাই ছেড়ে দিছি। তারপরে কি হলো? ওরা আমি অনেক রিকোয়েস্ট করি যে দেখো তুমি কি করবা, কি ইয়ে করতো। ও বলতেছে যে তুমি আমার সাথে থাকতে পারবা না। আমি বলছি হ্যাঁ পারবো। ওই 3 দিন আমার ওর সাথে আমি থাকতেছি। ওই দিন মানে আমার বার্থডে দিন রাত্রে ও আমার খুব হাসাইলো। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা ফুললি, ওই দিন রাত্রে একেবারে সারা রাত্র ওইরকম একটা রিলেশন ছিল এবং আমরা ঘুমাইছি, খুব সকাল সকাল ঘুমাইছি ওই দিন। পরদিন সকালে আমার বাসা থেকে লোকজন আসছে, আসার পরে ওরা ওইখানে বিচারের বসাই ইয়ে করছিল। বিচার কেন হবে? বিচার কি করবে এখন, এটা কি করে ইয়া করা উচিত। তো ওর দুলাভাই ওরে বলছিল যে শালম সবকিছু ডিপেন্ড করে তোমার উপরে, রুমেল সবকিছু ডিপেন্ড করে তোমার উপরে। তুমি যদি ওরে রাখো, কারো ক্ষমতা নাই যে ওরে এখান থেকে পাঠিয়ে দেওয়ার বা তোমার থেকে বিচ্ছিন্ন করার। কিন্তু ও আমার একটা বারের জন্য ও আমার বলে নাই যে বা কিছু, ও আমার বারে বারে বলতেছে তোমার ফ্যামিলি থেকে কেউ আসলে তুমি চলে যাও, সবকিছু ঠিক হয়ে যাবো। যখন বিচার বসলো, বিচারের মধ্যে ও বলতেছে মানে ফার্স্ট টু লাস্ট আমাদের অ্যাফেয়ারের ঘটনাটা বলতেছে। বলার পর ও বললো যে আমার পক্ষে ওরে রাখা সম্ভব না। তখন আমি আশ্চর্য হয়ে গেছি যে ওই কি বললো কালকে রাত্রে
সামান্য কয়েকটা ঘন্টাও এতটা চেঞ্জ, আমি হতবাক হয়ে গেছি যে ও কি বললো। ও বারে বারে সবাই ওরে জিজ্ঞাসা করতেছে যে তুমি যেটা করবা সেটাই হইব, তুমি যেটা বলবা সেটাই হইব। ও বারবার বলতেছিল এবং নিজে স্টামারাইছে, নিজে মানে সবকিছু নিজে ইয়ে করাইছে, একেবারে ডিভোর্সের ইয়ে করছে। আমার যখন সবাই বলতেছিল যে তুমি কি বলো তুমি কি বলো, তখন আমি বারে বারে বলছি যে ও যেটা করবে সেটাই, ও যেটা বলবে সেটাই। আমি বারবার চাইছিলাম যে ও একটা কথা বলুক যে না আমি ওরা বিয়ে করছি, ওরা আমি লাভ করে ওরে আমার পক্ষে ছাড়া সম্ভব না, কিন্তু ও এই কথাটা বলে নাই। তখন আমি ওর রুমে ডাইকে নিয়ে যাই, আমি ওরে বলি যে আমি তো, তুমি কি একবার চিন্তা করতেছো যে আমি তোমার কাছ থেকে কতটা দূরে সরে যেতেছি, জীবনেও তুমি আর আমার পাইবা না। পরে ও বলতেছে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবো। তখন ও আমার এই কথাটা বলতেছে, তখন আমি ওরে বলতেছি যে আমি তো চলে যেতেছি, তুমি আমার অনেক কিছু ওই ঘরে, অনেক কিছু অনেক স্মৃতি আমার ওই ঘরে, আমি ওরে পাঞ্জাবি করে দিয়েছিলাম হাতে সেলাই করা। তখন আমি ওরে বলি যে আমার একটা জিনিস দিবা। পরে বলতেছি কি, আমি বলতেছি তোমার ক্যামেরা থেকে মেমোরিটা আমারে দিয়ে দাও, এই ছবিগুলো আমি নিয়ে যাই সাথে। পরে ও আমার মেমোরিটা দিতে রাজি হয়নি, তখন মানে কাটসিট হয়ে গেছে, 50,000 টাকা দিয়ে দিবে। আমি ওরে বলতেছি যে এটা কি হইতেছে, আমারে বলতেছো যে তুমি আমি চলে যাওয়ার জন্য, তাহলে তো ডিভোর্সের টাকার এগুলোর কোনো প্রশ্ন জাগতেছে না। তখন ও আমার বলতেছে যে ওকে হয়ে যাবো, টাকাটা রেখে দাও, পরে যখন তোমার নিয়ে আসবো তখন ব্যাগ দিয়ে দিলেই হইব। তখন আমি ওরা 100% বিলিভ করছি, আমি টাকাটা হাতে নিতে চাইনি। ও বলতেছে নেও নাও, পরে আমি নিয়ে আমার মার কাছে দিয়ে দিছি টাকাটা। আমি সবাই বলছে যে টাকা দেওয়ার পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওরা এখানে আর একটু থাকতে পারবো না, আমাদের সাথে বের হয়ে যেতে, মানে আমার ফ্যামিলি পার্সন গুলো উইথ আমি। তখন মানে কাজী তালাকের ডিভোর্সের ইয়াটা লেখা পড়তেছিল, পড়ে ওরে বলছিল যে তুমি সাথে সাথে পড়ো, পড়ার পরে সিগনেচার দিয়ে দিও। ও এত স্পষ্ট ভাষায় সাথে সাথে পড়ে সিগনেচার দিয়েছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে ও জানে যে আমি ওর জন্য ঠিক কতটুকু স্যাক্রিফাইস করছি, আর ও কিভাবে এটা করলো। কিন্তু যখন কাজী আমারে বললো যে তুমি এবার আমার সাথে সাথে বলে সিগনেচার করে দেবে, আমি কাজীর সাথে একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি নাই। আমার মনে হইতেছিল যে আমার ভোকাল কর্ডটা অফ হয়ে গেছিল, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি নাই। এবং সিগনেচার দেওয়া অবস্থায় যে আমার কতবার হাত থেকে কলমটা ইয়ে হয়ে গেছিল, আমার পুরো শরীর কাঁপতেছিল আমার, যে কি হয়ে গেল এটা, কি হয়ে গেল এটা, কি হয়ে গেল, মিলাইতে পারতেছিলাম না। ডিভোর্স হয়ে গেছে, আমরা চলে আসবো, মানে আমার ফ্যামিলি পার্সনটা বের হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলে বের হবো। তখন আমি এই রুম থেকে ওই রুমে যাওয়ার সময় ওর মা 5টা মানে হিট করে, আমার শরীরে হিট করার পর ওইখানে যে কটা রিলেটিভ থাকে ওর বোন ছাড়া সবাই আমার হিট করে ওইখানে। আমি স্তব্ধ হয়ে গেছি পুরা, যে কি হয়েছে এটা, আমার লাইফে কি হইতেছে। সবাই যখন ওরা এতগুলো লোকের সামনে হিট করতেছে, ও বাইরে থেকে এসে আমার জড়ায় ধরে আমার বাইরে নিয়ে যায়। আমি অবাক হয়ে যাই ও চেহারা দিকে, আমি তাকাই যে এই ছেলেটা সেই ছেলেটা, আমি পুরা হতবাক হয়ে যাই। তারপর মানে যখন ইয়েতে স্টারে চলে আসি আমরা, এবং বারবার পিছনের দিকে তাকাইতেছি যে ও আসতেছে কিনা, ওরা দেখতেছি কিনা, দেখি না। স্টারে আসার পরে ওরা আমাদের থেকে মানে 50,000 টাকা দিচ্ছে, ওইখান থেকে 10,000 টাকা ব্যাগ দিতে বলে ওই যে লোকগুলো ওইখানে ছিল তারা। আমার মা বলতেছে যে তাহলে সবটাই রেখে দেন, দিয়ে আর 50,000 টাকা দিচ্ছেন, যা বলছেন বিচারে আপনাদের সবকিছু মাইনে আমরা আমাদের নিয়ে যেতেছি। পরে মানে 5,000 টাকা ওইখানে দিয়ে 45,000 টাকা নিয়ে ক্যাব করে আমরা চলে আসতে নেই। আমি মানে যতক্ষণ পর্যন্ত ওই এলাকাটা দেখা গেছিল ততক্ষণ পর্যন্ত তাকাইছিলাম যে হয়তো ও একবার পিছনে আসবে, একবার আসবে, আসেনি ও। তারপর যখন আমরা চলে আসি, আসার পর ও আমার ফোন দিয়ে আমার বলে যে একটু কথা বলো আমার সাথে। আমি তখন ইয়ে করি যে আমি আর জীবনেও ওর সাথে কথা বলবো না। ও আমার বারে বারে রিকোয়েস্ট করে যে একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলো। অনেক কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করার পর আমি ওর সাথে কথা বলি, আমি ধরে রাখতে পারি না নিজেরে, আমি লুকিয়ে লুকিয়ে ওর সাথে কথা বলি। কথা বলার পর দিন যখন আমি বাড়িতে যাই, আমি প্রচুর অসুস্থ হয়ে যাই। আমি খবর পাই যে ও প্রচুর অসুস্থ হয়ে যায়, ওরা হসপিটালাইজ করতে হয়, আমার হসপিটালাইজ করে বাড়িতে। আমি একবার মেন্টালি সিক হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই।
তো ইমিডিয়েট আমার হসপিটালাইজড করে আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে যখন নিয়ে যায় তখন আমার বাবা বলতেছে যে মা তোর কাছে আমার অনুরোধ, তুই ওই ছেলের কথা আর চিন্তা করিস না। কিন্তু আমি পারি না, বারবার ওর কথা আমার মনে হয়, তখন আমার মনে হইতেছে আইসিইউতেও আমি মনে হয় সামনে ওরে দেখতেছি। যখন ওর সাথে ও আমার সাথে যোগাযোগ করে, পরে ওর সাথে আমার আবার কন্টিনিউ কথা হইতে থাকে। তো কিছুদিন পরে তো আমি করতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন আমি ওরা বলি, 7 দিনের মাথায় আমার দুলাভাই নিয়ে আমি আবার ঢাকা আসি। মানে আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার ঢাকা শিফট করতে বলে। তো আমার দুলাভাই আমার নিয়ে ঢাকা আসে, ওরা আমি ফোন দিয়ে বলি, ও আমার সাথে মিট করতে যায়। আমার দুলাভাইয়ের কাছ থেকে বললে আমার নিয়ে এসে আমার সাথে সারাদিন ঘোরে। ওই দিন আমার নিয়ে কুমিল্লা যায়। তো আমরা ওইখানে থাকি, ওইখানে রাত্রে থাকি। ও বলে যে কিসের ডিভোর্স হয়েছে, এটা তো ডিভোর্সই হয়নি। ও আমারে বলে যে এটা ডিভোর্স হয়নি। ও স্বীকার করে না এটা ডিভোর্স হয়েছে, আমিও মানি না এটা ডিভোর্স হয়েছে। আমরা দুইজনে মেলা, আমি ওরে হলুদ দেই, ও আমার হলুদ দেয়, এবং আমরা ওই দিন বাসর ঘরটা সাজায় সুন্দর করে রুমের মধ্যেই দুইজনে মিলেই ওইখানে আমরা করি। তারপর পরদিন আমি চলে আসার পরে আমার ডাক্তারটাকে দেখে বাড়িতে নিয়ে যায়। তখন আমার মানে যাওয়ার সময় আমার দুলাভাইয়ের সাথে কথা বলে। আমার মনে আছে ও ওই দিন কি পরিমাণ কান্না করে, ও আমার দুলাভাইয়ের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যে যাতে আমার কোনো কিছু না করে, ও আমার নিয়ে আসবো। অনলি কোরবানির ঈদ পর্যন্ত ও সময় চায় দুলাভাইয়ের কাছে, হাত জোর করে রিকোয়েস্ট করে। পরে আমার দুলাভাই তো কিছুতেই এটা আর করবো না। পরে যখন মানে দেখছি যে আমার ফ্যামিলি থেকে আর কোনো সাপোর্ট নাই ওর ইয়েতে, তখন আমি আরো সিক হয়ে যাই, একেবারে পাগলের মতো হয়ে যাই। বাসায় মেন্টালি এতটা হয়ে যায় যে আমি যে আমার নিজের ক্ষতি করতেছে ওইটাও আমি তখন ফিল করতেছি না। আমি যে কোনো ওর সম্বন্ধে আমি সব সময় ঘরে এক কোনায় একটা বদ্ধ ঘরের মধ্যে দরজা বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে এক কোণে বসে থাকি, এবং কেউ কিছু বললেই আমি নিজের মাথা নিজের ওয়ালের সাথে করতেছি, হিট করতেছি নিজের মাথা, আমার মাথা ফুলে টুলে যায়। এবং আমি তখন ড্রাগ নেওয়া শুরু করি। বাসায় আমার ব্যাগে অনেকগুলো প্যাথেটিন নিয়ে যাই আমি যাওয়ার সময়। মানে আমি কিছুতেই ওর নামাইতে পারতেছি না। তারপর যখন দেখা গেছে যে আমি এরকম সিক হয়ে গেছি, একেবারে মেন্টালি এক কথা পাগল হয়ে গেছি, তখন আমার দুলাভাই বলে যে না, ওর উপর আর কোনো টর্চার করার দরকার নেই, প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। যেহেতু ওই ছেলেও চাচ্ছে ওর সাথে সম্পর্ক রাখার জন্য, ওই ছেলে যদি না চাইতো তাহলে আমি ওর কোনো সাপোর্ট করতাম না। ছেলে যেহেতু নিজে আমার কাছে হাত জোর করে কাইনাকাইটা অনুরোধ করছে, সো থাকুক, ওর মতো থাকতে দেন। ছেলে তো বলছে কোরবানি ঈদের পরে ওরে নিয়ে যাবো। তো এর মধ্যে তখন তো আমি ওর জানে আমি প্রেগনেন্ট, আমি ওরে বলি প্রেগনেন্ট। আমি আবার ঢাকা আসি ওর সাথে দেখা করার জন্য, ওর সাথে দেখা হয়, কথা হয়। তো আমি ওই দিন বলি যে আমি আর বাড়িতে যাব না। তো ও বলে যে যতটা কষ্টই হোক তোমার কোরবানি ঈদ পর্যন্ত ওইখানে থাকতে হবে, ঈদের পরে আমি তোমায় নিয়ে আসবো। আমার যাই হোক, যদি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট না করে আমি তোমার নিয়ে বাইরে থাকবো। তো এই কথা হয় ওর সাথে। তারপর এভাবে চলতে থাকে কোরবানি ঈদ পর্যন্ত। আমি ওর সাথে কন্টিনিউ কথাবার্তা বলি। এর মধ্যে আমার মাও মাঝে মাঝে ওর সাথে কথা বলে জিজ্ঞাসা করে যে তুমি কি করবা, কেন তুমি এইভাবে সম্পর্কটা আগে নিতেছো, যা হয়েছে ওইখানেই ফিনিশড করে দিতা। তো ও বলতেছে না মা, আমার পক্ষে ওরে করা সম্ভব না, আমি ওরে নিয়ে আসবো। তখন আমার মা ওরে বলতেছে তুমি ওরে নিয়ে আসবা, হয়তো দেখা গেছে 2-4 মাস তুমি ওরে নিয়ে থাকতেছো, তারপরে তোমার ফ্যামিলির কেউ তোমার করলো, তুমি তোমার ফ্যামিলির টানে চলে যাবে, আবার তখন ওর কি হইব। পরে বলতেছে না, কখনোই এরকম করবো না আমি আর। তো এইভাবে করতে থাকে। কোরবানি ঈদের পরে ও আমাদের বাড়িতে যায়। তখন তো 1 মান্থ ওভার হয়ে গেছে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, ও আমাদের বাড়িতে যায়। পরে আমি কেউ জানাই না বাড়িতে এই ব্যাপারটা যে আমি প্রেগনেন্ট। তখন আমার বাড়িতে যাওয়ার পরে যেভাবে একটা গেস্ট আসলে যা করা হয়, ঠিক ওর সাথে ওই ব্যাপারটাই খুব সুন্দর ব্যবহার করছে সবাই। সকালবেলা ব্রেকফাস্ট করতে দেওয়া হয়েছে, নাস্তা টাস্তা করতে দেওয়া হয়েছে। তো ওর জন্য পিঠা টিঠা অনেক কিছু করা হয়েছে। তারপরে ওরে মানে আমার দুলাভাই জিজ্ঞাসা করছে যে তুমি কি করতে চাও এখন, আমরা কি নতুন করে তোমাদের বিয়ের অ্যারেঞ্জ করবো, তোমার বাড়িতে জানাবো, তোমার বাসা জানাবো তুমি যে এখানে আসছো, না কি করবো। পরে ও বলতেছে না কিছু করে না, আমার আর অল্প কটা দিন সময় দেন, আমি ওরে নিয়ে যাবো। ভাইয়া বললো তাহলে তুমি এখানে থাকতে পারবে না, দেখো ওদের তো ভাইও নাই, এই বাসা থাকলে কে কি মিন করে, তাহলে বেটার হয় তুমি চলে যাও, তুমি যখন তোমার সময় হবে তখন তুমি আইসো। পরে সবার মন খারাপ হয়ে যায় যে কি বললো ছেলেটা, এতদিন পর্যন্ত ছেলেটা আমাদেরকে একটা কথা করে রাখছিল, এখন কি বললো। তারপর আমি ওরে জিজ্ঞাসা করি যে তুমি করো, তখন ও আমার বলতেছে যে আমার আর অল্প কটা কিছু দিনের সময় দাও। তারপর ও দুপুর বেলা যখন ও চলে আসে, ভাইয়া ওরে মানে আসার ভাড়াটা পর্যন্ত দিয়ে দেয়। মানে ওর সাথে এরকম ভদ্র আচরণ করছে যে ওর বাসায় যে আমাদের সাথে কি বিহেভটা হয়েছে ওরা কেউ করে নেই।
সবাই শুধুমাত্র আমার দিকে তাকায়। তখন কিন্তু আমরা সবাই বলছিল, দেখো তুমি যে ছায়া, এখন যদি তুমি শক্ত হও তাহলে কিন্তু আমরা এখন কিছু করতে পারি। ওর আটকে রেখে কিন্তু ওর বাড়িতে ফোন দিয়ে আমি বলছি ইম্পসিবল। ও তো বলে আসেনি যে ও আমার বিয়ে করতে আসতেছে। তো আমি ওর সেফলি ওইখান থেকে যেভাবেই হোক সেফলি, যতটা ইয়া হয়েছে আমার উপরে হয়েছে, ব্লেম যা হয়েছে আমার উপরে হয়েছে, আমি ওরে সেফলি পাঠিয়ে দিছি। তখন আমি ওরে বলছি যে কি করবা। তো ও আসার পর 2-3 দিন খুব তোর জোর বাসা টাসা দেখতেছে, ও আমার নিয়ে আসবো। হঠাৎ করে একদিন বলতেছে যে আমার পক্ষে তো পসিবল না। কি বললা এটা? যেটা একবার ভেঙে গেছে যাইতো, তখন আমি পাগল হয়ে যেতাম, যা হয়ে যেতাম, তখন ইয়ে হয়ে যেত, আমার ফ্যামিলি আমার নিয়ে আসছে। এখন তুমি এটা কি বললা? পরে আবার বলতেছে যে না ঠিক আছে। তো এখন তো দিন যাইতেছে, আমার বাসায় জানাজানি হয়ে যায় যদি যে আমি প্রেগনেন্ট, তাহলে তো একটা প্রবলেম। হয়তো আমার বাসায় জানাজানি হয়ে গেলে ওর বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন নিবে, সেটা আমার মনের মধ্যে আরো একটা ভয় কাজ করতেছে। আমি আসলে অনেক বেশি থান্ডার্ড হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে আমার লিসনাররা ভাববে যে আমি এখানে নাই। আমি ওর কান্নার শব্দ শুনে আসলে অনেক বেশি থান্ডার্ড হয়ে গেছে, আমার নিজের চোখে পানি চলে আসছে, আমি আসলে কথা বলতে পারছিলাম না। গল্পের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। আমি কিছু কোশ্চেন আপনাকে করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি কয় মাসের প্রেগনেন্ট এই মুহূর্তে? 4 months। মানে হোয়াটস ইউর ডিসিশন অ্যাবাউট ইউর বেবি? আমি আমার বেবিটা রাখতে চাই, বাই এট এনি কস্ট। এনি কস্ট। যদি আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে এবং ওটাই যদি বলবৎ থাকে, তাহলেও কি আপনি আপনার বেবিটা রাখতে চান? তাহলে কিভাবে সম্ভব? ওকে। ও আচ্ছা, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রথম হাজবেন্ড আর পরবর্তীতে যোগাযোগ করেনি? না, ওর সাথে পরবর্তীতে ও আর কোনো যোগাযোগ করেনি, কোনো কিছু হয়নি। আর ওর সাথে ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওর সাথে আমার ফ্যামিলি থেকে ডিভোর্স। হ্যাঁ, যখন ফার্স্টলি আমার বাড়িতে নিয়ে যায় তখনই ওর সাথে ডিভোর্স হয়ে গেছে। ওকে, সেকেন্ড হাজবেন্ড যে ছিল তার সাথে এখন বর্তমান কতদিন যাবত আপনার যোগাযোগ হয়নি? এখন এই শুক্রবার থেকে হচ্ছে না। লাস্ট এর মধ্যে আমি যখন আপনাদের কাছে ফোন করছিলাম তার কিছুদিন গ্যাপ ছিল, তারপর আবার আমার কাছ থেকে 1 সপ্তাহ সময় নিছিল। ওর অবস্থা হচ্ছে কখনো ফ্যামিলির কাছ থেকে ও মোটিভেট হচ্ছে, কখনো আপনার কাছ থেকে ও আসলে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে আসলে কি করবে। হ্যাঁ, এবং ও এখন খুব প্রচুর অ্যাডিক্টেড হয়ে গেছে, সারা দিন রাত নেশা করে এবং এই অবস্থায় থাকে। আপনি যে বলছিলেন যে আপনি মাঝখানে ড্রাগ নিচ্ছিলেন, আপনি কি এখন সেই ড্রাগটা নিচ্ছেন? মানে আমি যখন ঢাকা চলে আসছি তখন থেকে আমি আর ড্রাগ নিচ্ছি না, কারণ আমার এখন ড্রাগ নিলে তো এটা আমার বেবিটার উপরও। আমি এই গল্পটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে নিষ্পাপ দুটো প্রাণ, বা এই যে আজকে ছায়া যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই ভুলের গুলোর জন্য আসলে কারা দায়ী? প্রথমত তার ফ্যামিলি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ছেলেটা বিয়ে করলো তার ফ্যামিলি। লাস্ট আমি আর একটু শেষ করতে চাই। জি প্লিজ। যেদিন আমি ঢাকা আসছি ওই দিন ও আমার ভোরবেলা আনতে গেছে, আনার পর ভোরবেলা আমার একটা হোটেলে উঠছে, উঠার পরে 1টা পর্যন্ত আমরা হোটেলে ছিলাম। তখন ওর সাথে আমার সাথে হাজবেন্ড ওয়াইফ রিলেশন কন্টিনিউ হচ্ছে, কারণ ও বিলিভ করে না ওর সাথে আমার ডিভোর্স হয়েছে, আমিও বিলিভ করি না। আর তাছাড়া তো আমি তো প্রেগনেন্ট। তারপরে আমার একটা জব নিছি আমি হসপিটালে, ওইখানে বাসা টাসা নিয়ে উঠছি। তো ওইখানে যাতায়াত করে যাচ্ছে আসছে করছে এইভাবে। এখন তো 3 মাস ওভার হয়ে গেছে। তো আমি বললাম যে এইভাবে তো হচ্ছে না, কারণ আমাদের মধ্যে আরেকটা লাইফ আছে, আরেকটা জীবন বাড়তেছে। তো আমি ওরা বলি যে এটা তুমি কিভাবে করবা, তো করতেছে না। তারপর আমি ওর বোনের ফোন দিয়া জানাইছি, ওর বোন ডাইরেক্টলি বলতেছে যে এটা যে ওর বেবি তার কি প্রুফ আছে। তারপর আমি বলছি যে ওরে জিজ্ঞাসা করার জন্য। আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, কে সত্য কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। ওর বোন নাকি ওরে জিজ্ঞাসা করছিল, ও নাকি অস্বীকার করছে যে না এরকম কোন বেবি টেবি নাই, এগুলি কিছুই না। সেই সত্যটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা বলা উচিত। সেই বলার জায়গাটা থেকে আমি যেটা বলতে চাই, আপনার যাকে আপনি লাভ করেন, আপনার হাজবেন্ড, আপনার প্রিয় মানুষ, তার প্রতি শ্রদ্ধা রেখে, আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি যেটা বলতে চাই, সে যে কাজটা করেছে মহা অন্যায় করেছে। প্রথম কথা হচ্ছে এটা কেন করেছে? আপনাকে যখন তার ফ্যামিলির চাপে ডিভোর্সের মতো কাজটাই করলো এবং বললো যেটা ম্যানেজ হয়ে যাবে, সেটা ম্যানেজ করে এত বড় গর্হিত অপরাধ সে যখন করতে পারলো, তখনই কিন্তু আপনার ধারণা নেওয়া উচিত ছিল যে এই ছেলেটাকে দিয়ে আপনি এত বড় রিস্ক লাইফে নিতে পারবেন না। 1, 2 নাম্বার হচ্ছে আপনি এখনো তার আশা করে আপনি বেবিটাকে আপনার পেটের মধ্যে বড় করছেন, আপনার শরীরের মধ্যে বড় করছেন। আপনি কিন্তু প্রথম মেসেজটা পেয়ে গিয়েছেন যে তাকে নিয়ে আপনি আসলে কতটা শক্তিভাবে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার ভালোবাসা সম্পূর্ণ অবুঝ, এবং সেই জায়গাটা থেকে আপনি এখন, আমরা যতই বুঝেন এখন আপনি বুঝবেন না। তবে আমিও চাইবো না, কোনোভাবেই চাইবো না, আমি ব্যক্তি মানুষ হিসেবে চাইবো না যে আপনার এই বেবিটা নষ্ট হয়ে যাক, আপনার এই বেবিটা পৃথিবীতে না আসুক, কোনোভাবেই চাইবো না। এবং কিন্তু আপনি মানুষ হিসেবে যে বাস্তবতা ফেস করেছেন, আপনার বেবি পৃথিবীতে আসার পরে কোন বাস্তবতা ফেস করবে সেটা আমরা একেবারেই অনিশ্চিত। আর আমি সুইসাইড অ্যাটেন্ড করছিলাম, সুইসাইড অ্যাটেন্ড করার পর ও আবার আমার কাছে গেছিল, যে আমার বলতেছিল যে যাই হোক এই বেবিটা নষ্ট করা যাবে না, আর এই বেবিটা ওর পরিচয় বড় হইব। কিন্তু গতকালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছে, ওর বোনের নাকি ও বলছে যে না ওর কোনো বেবি নাই,
ও আমার মতো মেয়েরা নাকি ঘরে নিতে চায় না, অথচ একটা সপ্তাহ আগে গত শুক্রবার, এই শুক্রবার আগে শুক্রবার ও আমার কাছ থেকে যখন যায়, আমার বাসা থেকে যখন যায়, তখন ও রিকোয়েস্ট করে যায়। এই শুক্রবার ওর সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে। ওকে, আপনি আমাকে একটু বলবেন যে ওর ফ্যামিলি কাছে কি ও কি ধরনের বাধা? ওর ফ্যামিলি কি ওকে ত্যায্যপুত্র করে দিতে পারে বা এরকম কিছু কি? আমি জানি না ওর ফ্যামিলি থেকে ওরা কি করবো না করবো, আমি এটা ইয়ে করতে পারি না। তবে আমার মনে হয় না কোনো মা কোনো বোন চায় যে তার ভাইটা বা তার সন্তানটা কষ্টে থাকুক, এটা কেউ চায় না। আমি জানি ও আমার অনেক লাভ করে, এবং আমার জন্য ওই যে বললাম না, এখন 24 ঘন্টা ও শুধু নেশা করে, 24 ঘন্টা। শুধু এটাই বলতে চাই যে যেই ছেলেটা এতটুক পরিমাণে ইয়ে করে, এটা বোঝা উচিত যে সে আমার কতটুকু লাভ করে। আর শুধু সে একটাই, আমার কাছে ওর একটা চিঠি আছে যে ও যাওয়ার আগে রেখে গেছিল আমার বাসায়। চিঠিটা কি আছে আপনার কাছে এই মুহূর্তে? গিভ মি দ্যাট লেটার। আচ্ছা, আপনার অনুমতি পেলে আমরা চিঠিটা পড়তে পারি, রাইট? ওকে, এই চিঠিটা দিয়ে আমাদের গল্পটা শেষ হবে। আমি চিঠিটা পড়তে চাই। ও লিখেছে হচ্ছে আমাকে, প্রথমটা ছিল আমাকে ভুল বুঝো না, ভালোবাসি। তারপর লিখেছে জান জানো আমার সারাটা জীবন কান্না করে কাটাতে হবে। আমি জানি যা করছি সব ভুল, কিন্তু আমি কি করব? মা বোন পাড়া প্রতিবেশী একদিকে, তুমি একদিকে, কি করব জানি না। আমার কপালে হয়তো লেখা ছিল সারা জীবন তুমি আমার থাকবে, কিন্তু সেটা আর হলো না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, ভালো থাকবা, ঠিকমতো চলাফেরা করবা, নিজের যত্ন নিবা। আর আমি নেশা করতে করতে হয়তো কোনো রাস্তা বা মেডিকেলে থাকবো, মৃত বা জীবিত। এটাই আমার জীবন। চোখের পানি আটকাতে পারিনি, তাই তোমার খাতাটা নষ্ট হলো। হ্যাঁ, এবং সেটা ঠিকই আছে। ও যেটা বলেছে যে খাতার এক পাশটা অনেক ভিজে গিয়েছে। খাতা মানে হচ্ছে আসলে যে পেজটাতে লিখেছে সেটা অনেকটা ভেজা, এবং ভেজার কারণে কলমের কালিগুলো নষ্ট। চলে গেলাম, ভালো থেকো, আই লাভ ইউ। আচ্ছা, আরো অনেক অনেক কথা লিখেছিল।